স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? যে কোনো একজন একটু রিপ্লাই করুন, হ্যাঁ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো আমরা আগের দিন যেটা পড়েছিলাম, বাস্তুপুরুষের সৃষ্টির কাহিনী এবং পৌরাণিক বাস্তু। আজ থেকে প্রায় ১০০-২০০ বছর আগে বাড়িঘর নির্মাণ পদ্ধতি বা তারা কোন পদ্ধতিতে নির্মাণ করতেন সেই বিদ্যা, এবং তারপরে যে আমাদের চর্চা চলছিল সেটা মডার্ন বাস্তু বা এখনকার যেভাবে বাস্তু নির্মাণ হচ্ছে বা বাড়িঘর তৈরি হচ্ছে তার উপরে। তো খুব শর্টে বলতে গেলে আমরা এটা জেনেছিলাম যে বাস্তুপুরুষের নির্মাণ বা সৃষ্টি হয়েছিল অন্ধকাসুর এবং মহাদেবের ঘামি থেকে, এবং সে ব্রহ্মার মানসপুত্র, এবং ব্রহ্মারই বরে মাটির ওপরে যা কিছু নির্মাণ কার্য হবে সবটাই হবে পিঠের ওপরে, এবং প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যা কিছু নির্মাণ করা হবে সেইগুলি হবে এর খাদ্য। তো এই তখন থেকে বাস্তুপুরুষের সৃষ্টি। বাস্তুশাস্ত্র আমাদের অথর্ববেদের একটি অংশ, এবং এর রচয়িতা স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। তো তারপর দেখতে পাচ্ছি অ্যানসাইন বাস্তু মানে পৌরাণিক বাস্তু। তখনকার দিনের বাড়িঘর নির্মাণ পদ্ধতি কিরকম ছিল। তখনকার দিনে বাড়ির যে মাঝখানটা হতো, যেটা ব্রহ্মস্থান বলা হয়, একদম মাঝখানটা, সেই জায়গাটা উঠোন করা হতো, ফাঁকা রাখা হতো, এবং আশপাশ থেকে চারদিক দিয়ে বাড়ি নির্মাণ করা হতো, যাতে মাঝখানের ফাঁকা জায়গাটা দিয়ে নেগেটিভ এনার্জি বেরিয়ে যেতে পারে আর পজিটিভ এনার্জি সেখানে ঢুকতে পারে। এই ছিল তখনকার পদ্ধতি। তো তারপরে আসছি আমরা মডার্ন বাস্তুতে। এখন এখনকার যে নির্মাণ পদ্ধতি সেটা তখনকারের সঙ্গে মিলবে না, আকাশ পাতালের পার্থক্য রয়েছে। তো আমাদের বিষয় সেটাই, যে আকাশ পাতালের পার্থক্যটা আমাদের বুঝতে হবে, আর এখনকার ডিজাইনকে দেখে, এখনকার পদ্ধতিকে মাথায় রেখে আমাদেরকে বাস্তুসম্মত ভাবেই গৃহ নির্মাণ করতে হবে, এটাই বিষয়। তো আমরা এরপরে পড়েছিলাম পঞ্চতত্ত্বকে নিয়ে, কারণ পঞ্চতত্ত্ব ছাড়া বাস্তু অসম্পূর্ণ। পঞ্চতত্ত্ব ছাড়া বাস্তু এক পাও চলতে পারে না। পঞ্চতত্ত্ব কি কি? জল, বায়ু, অগ্নি, পৃথিবী এবং আকাশ। এই হলো পাঁচটি পঞ্চতত্ত্ব। এইবার এই পঞ্চতত্ত্বের মধ্যেও শত্রুতা মিত্রতা রয়েছে, আবার এদের মধ্যেও সৃষ্টির ব্যাপার রয়েছে। যেমন যেটা কালকে আমরা পড়েছিলাম, এখানে আমরা জলের ছবি দেখতে পাচ্ছি, ওয়াটার। এই জল থেকেই কিন্তু বায়ু সৃষ্টি বা গাছের সৃষ্টি হয়। সেই গাছ থেকে আমরা বায়ু পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। সেই গাছ যখন শুকিয়ে যায় সেখান থেকে আবার আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তো সেই গাছ থেকেই আমরা পাচ্ছি জ্বালানি, শুকনো জায়গা, শুকনো কাঠ থেকে। সেই জ্বালানি যখন পুরো শেষ হয়ে গেল তখন সেখানে পড়ে থাকছে কেবলমাত্র ছাই। এবার সেই ছাইটা আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তো সেটা সময়ের কালক্রমে মাটিতে রূপান্তরিত হয়। আবার সেই মাটির নিচ থেকে আমরা বিভিন্ন ধাতু পেয়ে থাকি, সোনা, দানা, রূপো, লোহা ইত্যাদি সমস্ত ধাতু। আবার সেখান থেকেই একই রকম ভাবে জল তত্ত্বে ফিরে যাচ্ছি। মানে এই যে মেটাল লেখা আছে ঘন্টার ছবিতে, এটা কিন্তু আসলে আকাশ তত্ত্বের কথাই বলা হয়েছে। কেমন? তাহলে জল তত্ত্ব থেকে বায়ু তত্ত্বের সৃষ্টি, বায়ু তত্ত্ব থেকে অগ্নি তত্ত্বের সৃষ্টি, অগ্নি থেকে পৃথিবী তত্ত্বের সৃষ্টি, সেখান থেকে আবার পুনরায় আকাশ তত্ত্বের সৃষ্টি। তো এই হচ্ছে এদের সৃষ্টির কাহিনী। এবার এদের মধ্যেও যেরকম ঠিক একই রকম বলেছিলাম যে এক সংসারে যখনই ৪-৫ জন ব্যক্তি একসঙ্গে বসবাস করে তখন তো খানিক ঠোকাঠুকি লাগেই, সমস্যা তৈরি হয়ই। তো এদের মধ্যেও তাই, পঞ্চতত্ত্বের মধ্যেও একটু ঠোকাঠুকি লাগে বটে। যেমন এদের মধ্যে প্রবল শত্রুতা রয়েছে জল এবং আগুনের মধ্যে। দেখতে পাচ্ছি একটা লাল কালারের তীর জল এবং আগুনের মধ্যে রয়েছে, মানে জল থেকে আগুনে মারছে গিয়ে। তো এর অর্থ হলো আগুন যেখানে জ্বলবে, যদি সেখানে জল পড়ে বা জলের জায়গায় গিয়ে যদি আমরা আগুনকে জ্বালাই, তো যতই চেষ্টা করি না কেন আগুন নিভবেই নিভবে। আগুনকে জ্বালানো সম্ভব নয় জলের সংস্পর্শে। এই জন্য জল এবং আগুনের শত্রুতাকে প্রধান শত্রুতা হিসেবে দেখা হয় এবং প্রবলতর শত্রুতা হিসেবে দেখা হয়।
তারপর আগুন থেকে দেখতে পাচ্ছি একটা তীর গিয়ে মারছে মেটালে, মানে ধাতুতে। তো বলছে মেটাল বা ধাতু যতই কঠিন হোক না কেন, যতই শক্তপোক্ত হোক না কেন, আগুন যদি জ্বলে তাকে গলতেই হবে। সেই মেটাল থেকে একটা তীর গিয়ে মারছে উড, মানে গাছে মারছে দেখতে পাচ্ছি, বায়ুতে। কেন? কারণ এই মেটাল বা ধাতু দিয়েই আমরা বিভিন্ন অস্ত্র শস্ত্র নির্মাণ করি, আর সেই অস্ত্র দিয়ে আমরা গাছে কোপ বসাই, গাছ কাটি, তাই না? তারপর সেই গাছ থেকেই একটা তীর গিয়ে মারছে পৃথিবী তত্ত্বে। কেন? এখানে দুরকম ভাবে বলা যায় যে বায়ুর স্বাভাবিক প্রবাহে বাধা প্রদান করে পৃথিবী তত্ত্ব। বিভিন্ন ঘর বাড়ি গাছপালা পাহাড় পর্বত ইত্যাদি জায়গায় বায়ুকে ধাক্কা লাগতে হয়, ধাক্কা লেগে তার গতিপথকে নয় পরিবর্তন করতে হয়, না তার গতিকে কমাতে হয়। তো এই জন্য বায়ুর স্বাভাবিক প্রবাহে বাধা দেওয়ার কারণে বায়ুতত্ত্ব হয়ে গেল পৃথিবী তত্ত্বের শক্তি। এইবার আর একটা কি না, গাছ যখন ধীরে ধীরে বৃদ্ধি পায় বা বড় হয়, তখন সে শেকড়টাকে না মাটির নিচে চাড়িয়ে দেয়, বা মাটির সাইডেও কেউ কোনো কোনো গাছ চালিয়ে দেয়। এতে করে কি হয় না, মাটির মধ্যে ফাটল ধরে, অর্থাৎ পৃথিবীকে এক প্রকার চিড়ে, পৃথিবীকে কামড়ে ধরে গাছ বেড়ে ওঠে। তো সেই কারণে বলা যায় যে পৃথিবী তত্ত্ব এবং বায়ুতত্ত্বের মধ্যে একটা শত্রুতা ভাব রয়েছে। তো এই হলো পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং শত্রুতা বিষয়। এটাও সেই একই বিষয় যে কে কাকে সৃষ্টি করছে কে কাকে ধ্বংস করছে আমরা পুরো নিয়েছি অলরেডি, এবং গতকালকে এর উপরে আমরা ডিটেলসে পড়াশোনা করেছি। তারপর আমরা পড়েছিলাম ল্যান্ড সিলেকশন, যে আমরা যখনই জমি কিনতে যাব বা জায়গা কিনতে যাব তখন কিরকম জায়গা আমাদের কেনা উচিত। সর্বপ্রথম আমাদের জায়গা কেনা উচিত একদম বর্গক্ষেত্র, যেটা স্কোয়ার হবে, যে ছবিটা উপরে দেখতে পাচ্ছি আমরা, যেই ছবিটা আমরা এইখানে উপরে দেখতে পাচ্ছি, এই রকম যদি প্লট হয়, যদি জায়গা হয়, এর থেকে উত্তম জায়গা হতে পারে না, এটা সর্বোত্তম জায়গা। আর এরকম আয়তক্ষেত্র জায়গাও চলে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন এরকম ট্রেনের কামরার মতো লম্বা প্লট নেব, উত্তর দিকটা উঁচু দক্ষিণ দিকটা নিচু, দক্ষিণ দিকটা চওড়া উত্তর দিকটা সরু, এইরকম প্লট যখন নেব তখনই কিন্তু এই শুধুমাত্র মালিকানা আসা মাত্রই তার জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। শুধুমাত্র মালিকানা, তাকে ব্যবহার করার দরকার নেই, এতটাই ডেঞ্জারাস হয়, এতটাই ভয়ঙ্কর হয় এই ধরনের প্লট। তো প্লট সিলেকশন আমরা গতকালকে পড়েছি। এরপরে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে চারটে দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই তো? উত্তর দিক এবং পূর্ব দিকের মধ্যে 90 ডিগ্রি ডিস্টেন্স, পূর্ব থেকে দক্ষিণ দিকের মধ্যেও 90 ডিগ্রি ডিস্টেন্স, আবার দক্ষিণ থেকে পশ্চিম এর মধ্যেও 90 ডিগ্রি, পশ্চিম থেকে উত্তর আবার একই 90 ডিগ্রি। এটা আমাদের কাছে জলভাত হয়ে গেছে গতকালকে পড়ার পর। এইবার তারপর এখানে দেখতে পাচ্ছি উত্তর দিক আর পূর্ব দিকের কোণ ঘেঁষে মাঝখান দিয়ে একটা কোণ বেরিয়ে গেছে, যার নাম ঈশান কোণ। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর পূর্ব এবং দক্ষিণের মাঝখান দিয়ে আর একটা কোণ বেরিয়ে গেছে, অগ্নিকোণ বলা হয়, এটাও রয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কারণ আমরা একটু আগে পড়লাম প্রত্যেকটা দিক, মানে উত্তর থেকে পূর্ব 90, পূর্ব থেকে দক্ষিণ 90, দক্ষিণ থেকে পশ্চিম 90, পশ্চিম থেকে উত্তর এটাও 90। এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি গুলোকে ভেঙেই তো এই দিকগুলো বেরিয়েছে, ঈশান কোণ অগ্নিকোণ নৈঋত্যকোণ বায়ুকোণ। তাহলে 90-কে যদি দুই ভাগে ভাগ করি কত পাবো? 45। তো সেই জন্য এখানে উত্তর থেকে ঈশান কোণের ডিস্টেন্স হয়ে গেল 45 ডিগ্রি, ঈশান কোণ থেকে পূর্ব দিকের ডিস্টেন্স সেটাও 45 ডিগ্রি, পূর্ব থেকে অগ্নিকোণের ডিস্টেন্স এটাও 45 ডিগ্রি, ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা এর সঙ্গে 45 ডিগ্রি। কিন্তু যেটা আগেও পড়েছি আমরা বাস্তু মতে, না তো চারটে দিক হয়, না তো আটটা দিক হয়, না 10টা দিক হয়। বাস্তু মতে দিক হয় টোটাল 16টা। আর এই হলো সেই 16 দিকের নাম এবং তাদের কারকতা। এইখানে দেখতে পাচ্ছি আমরা 360 ডিগ্রি সার্কেল। আমি বেশি সময় নেব না এর উপরে, কারণ আমরা গতকালকে এটা পড়ে নিয়েছি। এই যে 360 ডিগ্রি সার্কেল দেখতে পাচ্ছি আমরা এইখানে মধ্যে আমরা পুরো 16 দিককে পাচ্ছি, ঠিক যেরকম 8টা দিককে পেয়েছিলাম, উত্তর ঈশান পূর্ব অগ্নি দক্ষিণ নৈঋত পশ্চিম বায়ু। ঠিক এই এদের মাঝখান দিয়ে, অর্থাৎ উত্তর এবং ঈশানের মাঝখানে একটা দিক বেরিয়েছে, ঈশান এবং পূর্বের মাঝখানে একটা দিক বেরিয়েছে, পূর্ব এবং অগ্নির মাঝখানে একটা দিক, অগ্নি এবং দক্ষিণের মাঝখানে একটা দিক, দক্ষিণ এবং নৈঋতের মাঝখানে একটা দিক, নৈঋত থেকে পশ্চিম তার মাঝখানে একটা দিক, পশ্চিম থেকে বায়ু তার মাঝখানে একটা দিক, আবার বায়ু থেকে উত্তর তার মাঝখানে একটা দিক।
এইভাবে টোটাল 16 দিকের সৃষ্টি হয়েছে। আর এক একটা দিক কত ডিগ্রি করে পাচ্ছে, যেটা গতকালে পড়েছি আমরা, 22.5 ডিগ্রি। এক একটা দিকের ডিস্টেন্স থাকছে 22.5 ডিগ্রি, যেটা আমাদের এই চক্র দেখে পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে। এই চক্র দেখে আমরা পুরোপুরি স্পষ্ট বুঝে যাচ্ছি যে দিকগুলো কিভাবে পাচ্ছে। একদম 22.5 ডিগ্রি উত্তর দিকের এইটুকু ডিস্টেন্স, এইটুকু জায়গা এর ভাগে পড়েছে। এখানে 22.5 ডিগ্রি পড়েছে, এনএনিতেও 22.5 ডিগ্রি, এনিতেও 22.5 ডিগ্রি, ইএনিতে 22.5 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে এই যে টোটাল পৃথিবী, আমাদের পৃথিবীটার মান 360, আমাদের প্রত্যেকটা বাস্তুর মান 360। এটা হলো বাস্তু চক্র। আর এর মধ্যে আমাদের সমস্ত 22.5 ডিগ্রির অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করে রাখা আছে। কেমন? এরপর আমরা আলোচনা করেছিলাম বাস্তু পুরুষকে নিয়ে। বাস্তু পুরুষ আমাদের বাস্তুর মধ্যে অবস্থান করে কিভাবে। বাস্তু পুরুষের যে কাহিনী আমরা শুনেছিলাম, যেভাবে তার সৃষ্টি হয়েছিল। তো আমাদের বাস্তুর মধ্যে প্রত্যেকটা বাড়ির মধ্যে, স্কুল, কলেজ, হাসপাতাল, যাই হয়ে যাক না কেন, প্রত্যেকটা জায়গায় বাস্তু পুরুষের অবস্থানটা ঠিক এই রকম। এর মাথাটা থাকে ঈশান কোণে। সব সময়তেই একই জিনিস প্রযোজ্য। বাস্তু পুরুষের মাথা থাকে ঈশান কোণে আর পা থাকে নৈরিত কোণে। কেমন? তো এই জন্যই বলা হয় যে বাঙালিরা তো একটু বেশি এডুকেটেড। এই জন্য বাঙালিরা কিছু জানুক না জানুক, একটা কথা খুব ভালো করে জানে, ঈশান কোণে কখনো বাথরুম বানাবে না। কথাটা সত্যি, অবশ্যই। যখন ঈশান কোণে বাথরুম ইত্যাদি চলে আসবে, তখনই আমাদের ঘরে রোগের ছাড়ান থাকবে না, অসুখের কোনো ছাড়ান থাকবে না। বিভিন্ন প্রকার রোগগ্রস্ত হতে থাকবে বাড়ির প্রত্যেকটা ব্যক্তি, এবং অন্তিমে ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগ পর্যন্ত বাড়িতে চলে আসে। তো ঈশান কোণটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত, কারণ মাথা এখানে রয়েছে। যদি আমরা মাথায় নিয়মিত নোংরা করতে থাকি, স্বাভাবিকভাবে আমাদের চিন্তা ভাবনা খারাপ হবে, নার্ভের প্রবলেম আসবে। কারণ মাথা তো আমাদের শরীর রাজ্যের রাজধানী বলা যায়, তাই না? রাজধানী যদি নোংরা হয়ে যায়, রাজাই যদি গোলমাল হয়ে যায়, তখন রাজ্য চলাবে কি করে? তো এই হচ্ছে বাস্তু পুরুষের চেহারা। এইভাবেই তার অবস্থান রয়েছে, এবং প্রত্যেকটা দিক তার এই এই জায়গার মধ্যে উপস্থিত, যেটা আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর আমরা পড়েছিলাম নবগ্রহের সঙ্গে প্রত্যেকটা দিকের কানেকশন। উত্তর দিকে বুধ, ঈশান কোণে বৃহস্পতি এবং কেতু, পূর্ব দিকে সূর্য, রবি, অগ্নিকোণে শুক্র, দক্ষিণ দিকে মঙ্গল, সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণে রাহু, পশ্চিম দিকে সাটার্ন মানে শনি, এবং বায়ু কোণে চন্দ্র। এই হলো টোটাল 8টা দিকের নবগ্রহের অবস্থান। মাঝখানে যে জায়গাটা লেখা আছে ব্রহ্মস্থান বলে, এটা হচ্ছে ব্রহ্মস্থান মানে এখানে ব্রহ্মা অবস্থান করেন। এই জায়গাটা বাড়ির যে একদম মাঝখান পয়েন্ট হয়, একদম মিডিল পোর্শন, এইটাকে বলা হয় ব্রহ্মস্থান। এইখানে ব্রহ্মা অবস্থান করে, এবং ব্রহ্মা এখান থেকে সমস্ত ঊর্জা সৃষ্টি করে, শক্তি সৃষ্টি করে, এবং বাস্তুর 16 যে দিক আমরা পড়লাম, সেই 16 দিকে ছড়িয়ে দেয়, ট্রান্সফার করে দেয়, যাতে ওরাও ওদের কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারে। এই ছিল বিষয়। এরপরে আমরা যেটা পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে একটা বাস্তু যদি এরকম আয়তক্ষেত্র আকারের হয়, তখন আমরা কি দেখবো, যে এর উত্তর দিকটা একদম সোজাসুজি এইখানে রয়েছে উত্তর দিক, তার নিচেই রয়েছে দক্ষিণ দিক, একদম এখানে আসছে পূর্ব দিক, আর এই জায়গাটাতে আসছে পশ্চিম দিক। এটা আমরা স্বাভাবিকভাবে বলে দেবো, খুব ভালো কথা। কিন্তু এবার যদি জিজ্ঞাসা করা হয় যে এই বাস্তুটার ঈশান কোণটা কোথায়, আমরা এক কথায় কি বলবো, না এই বাস্তুর ঈশান কোণটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে ঈশান কোণ। এই বাস্তুর ক্ষেত্রে এই জায়গাটাতে অগ্নিকোণ, এটাই বলবো না আমরা। আর এই বাস্তুর ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে নৈঋত কোণ, আর এই বাস্তুর ক্ষেত্রে এই জায়গাটা হবে বায়ু কোণ। স্বাভাবিক দৃষ্টিতে আমাদের এটাই আসবে, কিন্তু বৈজ্ঞানিকভাবে যখনই আমরা চক্র ফেললাম, তখন দেখা যাচ্ছে না তো এটা ঈশান কোণ, না তো এটা অগ্নিকোণ, না তো এটা নৈঋত, না তো এটা বায়ু। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে আরে ঈশান কোণ তো এইখানে পড়েছে, এইটা তো ঈশান কোণ, এটা তো ঈশান কোণ নয়। এইখানে অগ্নিকোণটা পড়েছে, এই জায়গাতে। অগ্নিকোণ এখানে যায়নি, এখানে অগ্নিকোণ স্পর্শই করেনি, অগ্নিকোণ এইখানে। নৈঋত কোণটা এইখানে পড়েছে, মানে মাঝখানে একটু পাশে।
আর বায়ু কোণটা এইখানে পড়েছে। এটা কি করে হলো? একটু আগে যে ক্যালকুলেশনটা আমরা পড়লাম, 0 ডিগ্রিতে উত্তর দিক থাকে, 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঈশান কোণ। প্রত্যেকটা যে মেন দিক, প্রত্যেকটা মেন দিক কোনগুলো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলো মেন দিক প্রপার। তাহলে এই মেন দিকগুলোর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কোণগুলো থাকবে। বিষয়টা এটা। তো তাহলে আমার উত্তর দিকটা কোথায় আছে? উত্তর দিকটা আমার এখানে আছে। তাহলে উত্তরের 45 ডিগ্রি কোথায় পড়বে? এইখানে পড়বে না? তাহলে এইখানে হলো ঈশান কোণ, এইখানে ঈশান কোণ নয়। এইখানে ঈশান কোণ, এইখানে আসছে অগ্নিকোণ, এইখানে আসছে বায়ু, এইখানে আসছে নড়িৎ। বাকি যে বাস্তুর কোণ তৈরি হয়েছে, ঘরের কোণ তৈরি হয়েছে, এইগুলো একটাও কিন্তু কোণে কোণ পড়ছে না। আমরা ভুল করি এখানেই। এইবার যদি কোনো ব্যক্তি বলে যে আমি ঈশান কোণে ঠাকুর ঘর বানিয়েছি আর উত্তরের সাইড করে বাথরুম বানিয়েছি, তখন দেখা গেল তার ঘরে তো রোগের কোনো সারান নেই। কেন? তখন গিয়ে দেখা যাবে যে আরে বাবা, এ তো বানিয়েছে এই জায়গাতে ঠাকুর ঘর যেটা ঈশান কোণ নয়, আর এইখানে বানিয়েছে বাথরুম যেটা ঈশান কোণে পড়ছে। এই ব্যক্তিকে আমাদের অবস্থায় বোঝানো কি সম্ভব যে আপনার ঈশান কোণটা এখানে নয়, ঈশান কোণটা এখানে? মাথা খারাপ করে ফেলবে পুরো বুঝতে গিয়ে। কি করে হয়? বিষয়টা এটা। তো যাই হোক, এটা আমরা গতকালকে আলোচনা করেছি, বিশেষভাবে বাড়াবো না। এরপর আমরা কালকে আলোচনা করেছিলাম টাকা পয়সা, ফাইন্যান্সের ব্যাপার নিয়ে, অর্থনৈতিক অবস্থার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেটাই খুব ছোট্ট করে যদি রিভাইজ দেওয়া যায়, বাস্তুর মধ্যে আমরা 16 দিককে পড়লাম, 16 দিক হিসেবে জানলাম। যখনই অর্থনৈতিক দিকের কথা চলে আসে, তখনই বাকি 13 দিক বাদ দিয়ে আমরা 3টে দিককে নিয়ে নেব। একটা অগ্নিকোণ, দ্বিতীয় উত্তর দিক, তৃতীয় পশ্চিম দিক। এই 3টে দিককে যদি আমরা নিয়েই আমাদের ফাইন্যান্সের প্রবলেম সলভ। অর্থনৈতিক দিকের আর কোনো রকম সমস্যা থাকছে না। যদি এই 3টে দিক বাড়ির মধ্যে, এই 3টে দিক অগ্নিকোণ, উত্তর দিক এবং পশ্চিম দিক, এই 3টে দিক কেউ স্ট্রং করে নিতে পারে, তাহলে অর্থনৈতিক যদি কারোর সমস্যা থেকে থাকে সেটা পুরোপুরি আউট। তো অগ্নিকোণে যদি আলোচনা করা যায়, অগ্নিকোণ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। অগ্নিকোণ কি? অগ্নিকোণ আমাদের শরীরের অগ্নিকে দেখে। আমাদের শরীরের অগ্নি কোথায় অবস্থিত? আমাদের শরীরের অগ্নি পেটে অবস্থিত, জঠরাগ্নি বলা হয়। খাবার দাবার পরিপাক করতে সাহায্য করে জঠরাগ্নি। তো সেই যে জঠরাগ্নি আমাদের শরীরের বিভিন্ন খাদ্যবস্তুকে পরিপাক করছে, যখনই অগ্নিকোণে আমরা টয়লেট বানাবো, বাথরুম বানাবো, কুয়ো বানাবো, জলের ট্যাঙ্কে রাখবো, যখনই অগ্নিকোণের সঙ্গে আমরা জলের কোনো সংযোগকে রাখবো, তখন আগুন কি হবে? নিভে যাবে। আগুন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে পেটের প্রবলেম। ওই বাড়িতে যতগুলো ব্যক্তি বসবাস করবে, তার মধ্যে ম্যাক্সিমাম ব্যক্তির মধ্যে একটা কমন প্রবলেম থাকবে, পেটের প্রবলেম। দ্বিতীয়ত, হাত পা কাঁপার একটা প্রবণতা থাকবে। 3 নাম্বার হচ্ছে আত্মবিশ্বাসের লেভেল খুবই কম। আর কি থাকবে? সুগার পেশেন্ট থাকছে। আর কি থাকবে? যেটা মেইন প্রবলেম, ফাইন্যান্স প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, যে এরা বলবে আমার ইনকাম মাঝে মধ্যে টুকটাক হয়ে তো যায়, কিন্তু টাকা থাকে না। আমি ইনকাম করে তো ফেলি, কিন্তু রাখতে পারি না। এমন ভাবেই খরচা যেন হিসাবও থাকে না। হয়তো এই টাকাটা রেখেছিলাম কোনো একটা প্ল্যানিং করে, কোনো একটা কাজে লাগাবো, তো সেটা তো সেদিকে মন ছাড়, তো টাকাটা চলে গেল অন্য কোনো একটা খাতে, যেখানে যাওয়ার কথাই ছিল না। টাকা আসছে বটে, এমনকি সরকারি যারা চাকরি আছে, সরকারি চাকরির ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। মাসে মোটা অঙ্কের টাকা মাইনে তো পায়, কিন্তু অগ্নিকোণে বাথরুম থাকার কারণে মাসের শেষে হাত ফাঁকা, কিছুই থাকে না, ধার করতে হয়। এরকম বহু আমার ক্লায়েন্ট আছে যারা বহু স্কুল টিচার রয়েছে, সরকারি অফিসে বড় বড় দপ্তরে চাকরি করে, মাস গেলে 50 থেকে 60 হাজার টাকা, 70-80 হাজার টাকা মাইনে পায়, কিন্তু আলটিমেটলি মাসের শেষে গিয়ে হাত পুরো ফাঁকা, কিছু থাকে না, বলে আমাকে ধার করতে হয় লোকের কাছে। প্রবলেম একটাই, প্রবলেম অগ্নিকোণের বাথরুম। যতক্ষণ না আমার থেকে ও সরবে, ততক্ষণ ফাইন্যান্স প্রবলেম থেকেই যাবে, চিরকাল থেকে যাবে। বড় বড় লোনে ডুবিয়ে দেয়, ব্যাংক লোনে ডুবিয়ে দেয়। বড় বড় কোটি কোটি টাকার কোম্পানিকে ডুবতে দেখা গেছে একটা মাত্র বাথরুমের জন্য, অগ্নিকোণ। একসময় মনে হবে কত সুন্দর লাইফ লিড করতাম, ঘুরেছি, খেয়েছি, কত জায়গায় কত কি করেছি, কত টাকার উপরে বসে থাকতাম। আজকে বাচ্চাদের স্কুলের ফিস দিতে পারি না, টিউশন ফিস দিতে পারি না।
কেন? অগ্নিকোণে বাথরুমের জন্য। একটাই রিজন, একটাই কারণ, আর কোনো কারণ নেই। একটাই মাত্র বাস্তুদোষ পুরো বাস্তুকে ছাড়খাড় করে দিতে সক্ষম, ফাইন্যান্সের দিক থেকে পুরো ছাড়খাড় করে দেয়, অর্থনৈতিক দিক থেকে পুরো ডুবিয়ে দেয়, বসিয়ে দেয় নিচে। অগ্নিকোণ শুক্রের জায়গা, শুক্র গ্রহের জায়গা। শুক্র কিসের কারক? শুক্র লাক্সারির কারক। শুক্র গাড়ি বাড়ি টাকা পয়সা ঐশ্বর্য প্রতিপত্তির কারক। যখনই অগ্নিকোণে বাথরুম বানিয়ে ফেললাম মানে শুক্রকে খারাপ করে ফেললাম। আর শুক্রকে খারাপ করে ফেললাম মানেই আমি আমার জীবনের সমস্ত যে শুভ দিক, অর্থনৈতিকের দিক থেকে যে শুভ দিক, গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি সমস্ত কিছুকে আমি খারাপ করে ফেললাম, আমার জীবন থেকে সেগুলোকে হারিয়ে ফেললাম। আরো কয়েকটা সিমটম থাকে অগ্নিকোণে বাথরুম থাকে। এদের প্রথমত সকালে ঘুম থেকে উঠতে লেট। দ্বিতীয়ত ওঠার পর শরীরে একটা ম্যাচ ম্যাচে ভাব থাকে, এনার্জি থাকে না, এনার্জি কাজ করে না। বডিতে যেন মনে হয় যে আর একটু শুলে ভালো হয়, আর একটু একটু পাশ ফিরে শুই। কোমরের সাইডে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা থাকবে, একটা লেজি লেজি ভাব, কাজে কর্মে মন নেই, উদাসীন ভাব একটা সব সময়। শরীরে মনে হয় কোনো স্ফূর্তি নেই, কোনো ঊর্জা নেই, কোনো এনার্জি নেই বডিতে। প্রেশার লো, ব্লাড প্রেশার লো এর দিকে চলে যায়, চিন্তা ভাবনায় গ্রস্ত হয়ে পড়ে। যখন এতগুলো সিমটম আমরা দেখতে পাবো তখন 100% অগ্নিকোণে বাথরুম রয়েছে। অগ্নিকোণে বাথরুমের সিমটম এগুলো। না হলে ওখান থেকে বাথরুম না সরালে কোনো রকম উন্নতি এই বাস্তুতে দেখা সম্ভব নয়। বাস্তুর মধ্যে কয়েকটা দিকের কোনো প্রতিকার হয় না। এক অগ্নিকোণ, দ্বিতীয় ঈশান কোণ, তৃতীয় নৈঋত কোণ। এই তিনটে দিকের হাজার চেষ্টা করেও কোনো প্রতিকার করা সম্ভব নয় যদি সেটাকে আমরা না সেখান থেকে সরাই। আর বাস্তুর মধ্যে মাত্র 4টে জিনিসই আছে যে সব থেকে বেশি দোষ তৈরি করে। 1 নম্বরে রয়েছে বাথরুম, 2 নম্বরে রয়েছে মেইন দরজা, 3 নম্বরে আছে কালার, আর 4 নম্বরে রয়েছে আমাদের বেডরুম। এই কয়েকটা জিনিস খুব 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 ইম্পর্টেন্ট, খুব দেখতে হয় আমাদেরকে। এই 4টে জিনিসই আছে যারা বাস্তুর মধ্যে অত্যাধিক পরিমাণে দোষ তৈরি করে। এই 4 জিনিস ছাড়া বাকি যারা দোষ তৈরি করে খুবই সামান্য, ওগুলো না ঠিক করলেও চলে যায়, কোনো প্রবলেম হয় না। এই হলো অগ্নিকোণের প্রবলেম, অগ্নিকোণের সিমটম এটা। তো এই গেল অগ্নিকোণ। এরপরে আমরা আলোচনা করবো উত্তর দিক নিয়ে। যখনই উত্তর দিকের কথা আসে, উত্তর দিকে যখনই বাথরুমের অবস্থান হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না। খুবই কমন কয়েকটা কোশ্চেন করতে হয়। যেমন প্রথম প্রশ্ন হবে এটাই যে বাড়িতে মেয়ে কটা? 100 জনের মধ্যে 90 জন উত্তর দেবে বাড়িতে মেয়েই নেই, যাদের উত্তর দিকে বাথরুম থাকে। আর যদিও থাকে মেয়েদের জীবন খুবই কষ্টে কাটে। যদিও মেয়েদের বিয়ে হয়ে গেছে, তার অন্য কোথাও অন্য কোনো বাস্তুতে চলে গেছে, তবুও এর এফেক্ট তাদের জীবনে থাকবেই। মেয়েদের লাইফকে স্ট্রাগলে ভরিয়ে দেয় একমাত্র উত্তর দিকের বাথরুম। প্রথমত মেয়ে তো হতেই দেয় না, আর যদিও হয় সারা জীবন কষ্ট থাকতে হয়। দ্বিতীয় প্রশ্ন, বাড়িতে কোনো মেয়ে সুইসাইড করেছিল কি? মেয়েদের উপর কি অত্যাচার হতো? উত্তর আসবে হ্যাঁ, হতো। কারণ মেয়েরা যদি সুইসাইড না করে বা কোনো অত্যাচার না হয়, উত্তর দিকে বাথরুম হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। উত্তর দিকে বাথরুম হয়েছে এর অর্থই হলো মেয়েদের উপর একটা সময় অত্যাচার হয়েছে বা কোনো মেয়ে সুইসাইড করেছে বাড়িতে বা বংশের মধ্যে, নচেত উত্তর দিকে বাথরুম আসবে না। এবং ভ্রূণ হত্যার মতো জঘন্য পাপ যেটা বর্তমানে চলছে, অ্যাবর্শন, এর মাধ্যম দিয়েও কিন্তু বাস্তুদোষ তৈরি হয়, উত্তর দিকে বাথরুম চলে আসে। নৈঋত্যকোণ প্রযোজ্যের জন্য নৈঋত্যকোণে আলোচনা করবো আমরা, যাবো। উত্তর দিকে বাথরুমের ক্ষেত্রেও কিন্তু একই রকম সিমটম, অর্থনৈতিক সিমটম একই রকম আসবে। শুধু তফাৎ এটাই যে উত্তর দিকের বাথরুম আমাদের মানি অপরচুনিটি, কাজের সুযোগকে কমিয়ে দেয়। কাজের কল আসে না, কাজের কল আসা বন্ধ হয়ে যায়, নতুন নতুন জায়গায় নতুন নতুন পরিচিতি হওয়া বন্ধ হয়ে যায়। যারা বিজনেস করেন, যারা সেলসে করেন, যারা দোকানপাট যাদের রয়েছে, যাদের মাল বিক্রি করার বিজনেস, এদের বিক্রি বাট্টা বন্ধ হয়ে যায়।
কাস্টমার ছেড়ে চলে যায়, থাকে না। মনে হয় একটা সময় তো প্রচুর সেল হতো, এখন আর সেল হচ্ছে না কেন? নিশ্চয়ই 100% উত্তর দিকে বাথরুম বানিয়েছে নতুন করে। কারণ একটা জিনিস দেখবেন, যখনই আমাদের জীবনে কোনো একটা রাস্তা খুলে যায় না, তো কেউ একটা চাকরি পেয়ে গেল, কেউ কোনো ব্যবসা খুললো, বা হাতে কিছু টাকা এলো, যখনই হাতে আমরা টাকার একটু মুখ দেখতে পাই, তখনই সর্বপ্রথম কিন্তু আমরা বাস্তুর মধ্যে কিছু না কিছু পরিবর্তন করি। বাড়ির ছাদ নেই না, একটা চাকরি পেয়েছি, মাইনে পেয়েছি, কিছুদিন টাকাটা জমিয়েছি, এবার বাড়ির ছাদটা দিয়ে দেবো। তো কারোর বাড়ি ঘর দরটা ঠিকঠাক তৈরি নেই, সে বললো না আমি এবার চাকরি পেয়েছি, বাড়িটা বানিয়ে ফেলি, ভালো একটা বাড়ি বানাবো। তো সর্বপ্রথম মানুষের মধ্যে এর একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা, যে সর্বপ্রথম সে কিন্তু নিজের বাস্তুর মধ্যেই ইনভেস্ট করে, এবং সেখান থেকেই সে ইনভেস্টমেন্টটা শুরু করে। আর অদ্ভুতভাবে বাস্তুই কিন্তু এর জন্য পুরোপুরিভাবে দায়ী। কারণ বাস্তুই পারে তাকে সুখে রাখতে, তাকে অর্থনৈতিক দিক থেকে সবল করতে। আর যদি বাস্তু প্রকৃতির বিরুদ্ধে হয়, তাকে সব দিক থেকে ডুবিয়ে দিতে একমাত্র বাস্তুই সক্ষম। কারণ যেটা আমরা আলোচনা করেছিলাম, গ্রহ নক্ষত্ররা ডাইরেক্ট মহাকাশে ঘুরে ঘুরে কখনো আমাদের ফল দিতে পারে না, তারা ফলটা দেয় বাস্তুর উপরে। আর সেই বাস্তু থেকেই আমাদের উপরে ফল আসে, এবার বাস্তু পুরুষে আমাদের উপরে প্র্যাকটিক্যালি ফলটা দেয়। এটাই হলো বিষয়। তো এই হচ্ছে উত্তর দিক। তারপরে যদি পশ্চিম দিকে আমরা চলে যাই, পশ্চিম দিক কিসের জায়গা বলেছিলাম? পশ্চিম দিকে আমাদের কর্ম ফলের জায়গা। আমরা কর্ম তো করছি, কিন্তু ফল কতটা পাবো এটা সিদ্ধান্ত নেয় পশ্চিম দিক। বাচ্চা প্রচুর পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট করছে খারাপ, তার মানে কি করলো না, কর্ম তো করলো কিন্তু কর্ম ফলটা যতটা পাওয়ার কথা পেলো না। এর অর্থ পশ্চিম দিকে প্রবলেম রয়েছে, পশ্চিম দিক ডিস্টার্ব রয়েছে। যদি পশ্চিম দিকে ঠিক করে দেওয়া হয়, কর্মফলের বৃদ্ধি ঘটবে। আর কি আছে পশ্চিম দিক থেকে? পশ্চিম দিক থেকে ব্যবসায় প্রফিট আসে। যদি পশ্চিম দিকে বাথরুম তৈরি হয়ে যায়, তখন ব্যবসায় প্রফিট এসে বন্ধ হয়ে যায়। তো না প্রফিট না তো লস, একই জায়গায় একদম দাঁড়িয়ে থাকা। না চলছে, ওই চলছে আর কি, সেখান থেকে কিছু প্রফিট পাচ্ছি না খুব একটা ভালো, ওই কোন রকমে চলে যাচ্ছে। তাদের বক্তব্যটা এরকম হবে। যখনই বলে কোন রকমে চলে যাচ্ছে, তার মানে পশ্চিম দিকে ডিস্টার্ব রয়েছে। কর্ম তো করছি, ফল খুব একটা পাচ্ছি না ভালো, ওই চলছে আর কি মোটামুটি কোন রকমে। যখন এরকম কথা চলে আসে, তখনই পশ্চিম দিকে প্রবলেম চলে আসে। তো এই অবধি আমরা গতকাল আলোচনা করেছিলাম। তো আজকের যেটা মেইন টপিক, ভাইটাল টপিক, আমি বলেছিলাম নৈরিত কোণ নিয়ে আজকে আলোচনা করব। নৈরিত কোণ অর্থাৎ ঠিক এই জায়গাটা, নৈরিত কোণ, যেখানে বাস্তবপুরুষের পায়ের অবস্থান ঠিক ঈশানের অপোজিট। এই নৈরিত কোণের গুরুত্ব অপরিসীম। আমি গতকাল একটা কথা বলেছিলাম যে সুখ, সুখ কখনো বস্তু থেকে আসে না, সুখ আসে বাস্তু থেকে। তো সেই সুখের জায়গাটাই কিন্তু দেখে নৈরিত কোণ। আমাদের সম্পর্কের জায়গায়, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, ছেলের সঙ্গে বা তার বাবা মার সম্পর্ক হয়ে যাক, শ্বশুর শাশুড়ি, যত রকম সম্পর্ক হয়, যত রকমের সম্পর্ক হয়, সেই সমস্ত সম্পর্ককে দেখে নৈরিত কোণ। যখনই বাড়ির মধ্যে, বাস্তুর মধ্যে আমরা নৈরিত কোণে বাথরুম বানিয়ে ফেলবো, তখনই কিন্তু পিতৃদোষের শিকার হয়ে যাব। পিতৃদোষটা কি না, পিতৃদোষটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা গত হয়েছেন, দাদু, তার বাবা, তার বাবা, তার বাবা, এরা পূর্বপুরুষ আছেন, এদেরকে পিতৃপুরুষ বলা হয়। তো বাস্তুর মধ্যে এই নৈরিত কোণটাই তাদের অবস্থানের জায়গা, পিতৃপুরুষের জায়গা। যখনই এই পিতৃপুরুষের জায়গাতে আমরা বাথরুম বানিয়ে ফেলবো, তখনই কিন্তু পিতৃদোষ লেগে যায়, বা সেই পিতৃপুরুষদের অভিশাপ আমাদের করাতে হয়। তার সঙ্গে সঙ্গে আর কি হবে, সম্পর্কের দিক থেকে একদম শেষ হয়ে যাওয়া, প্রচন্ড প্রবলেম হয়ে যাওয়া।
সম্পর্ক ঠিকঠাক জায়গায় না থাকা। পাঞ্জাবে একটি কাহিনী আছে, তারা 5 ভাই ছিল, 5 ভাই মিলে একটি বিজনেস শুরু করে, কাপড়ের বিজনেস, ম্যানুফ্যাকচার কোম্পানি। তো গ্রামের বাড়ি থেকে তারা বিজনেসটা আরম্ভ করে। ধীরে ধীরে বিজনেসটা শুরু হয়, ভালোই চলতে থাকে, ধীরে 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 গ্রোথ করছে, উন্নতি করছে, উন্নতি লাভ হচ্ছে বিজনেসে, ভালোই চলছে, খারাপ না। তো একটা ভালো জায়গায় পৌঁছেছে বিজনেস করে, একটা মোটা অঙ্কের টাকা হাতে এসছে। তো এইবার 5 ভাইয়ের মধ্যে না প্রচন্ড মিল, প্রচন্ড মিল, একে অপরের সাথে চলতেই পারে না। তো এবার ঠিক করলো যে না, এবার একটু শহরের দিকে বেরিয়ে যাওয়া যাক, বেরিয়ে গেলে ভালো বাড়ি বানাই, ওখানে একসঙ্গে থাকবো। খুব ভালো কথা। তো শহরের দিকে বেরিয়ে গেল, শহরের দিকে বেরিয়ে গিয়ে একটা ভালো জায়গা কিনে সেখানে ভালো বাড়ি বানালো, 5জন ভাই একসঙ্গে থাকবে বলে। বানালো তো বানালো, নদীর কোণেই সেখানে বাথরুম বানালো। নদীর কোণে বাথরুম বানানোর মাত্র 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে তাদের 5 ভাইয়ের মধ্যে যে এত সুন্দর মধুরতম সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটার মধ্যে ভাঙন ধরা সৃষ্টি হলো। ধীরে 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 রান্না, সর্বপ্রথম আলাদা হলো রান্নাঘরটা, 5 জনের 5টা রান্নাঘর হয়ে গেল, সর্বপ্রথম আলাদা। তারপর উঠে গেল 5 জনের 5 রকম করে পার্টিশন। এইভাবে যত দিন যাচ্ছে, যখন 2-3 মাস কেটে গেল, তখন একে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। এইবার বিজনেস তো এক জায়গাতে। আরো কয়েক মাস যখন কাটলো, মোটামুটি 6-7 মাস যখন কাটলো, বিজনেসটাকেও ভাগাভাগি করা হয়ে গেল। আর বিজনেস করা যাবে না একসঙ্গে, এতটাই শত্রুতা বৃদ্ধি হয়ে গেছে ভাই ভাইয়ের মধ্যে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও নানা রকম ছুট ঝামেলা, টুকটাক ছোটখাটো বিষয়ে অশান্তি লেগেই রয়েছে, প্রচন্ড অশান্তি লেগে রয়েছে। কোনো রকম মিল নেই। যাদের মধ্যে এতটা পরিমাণে মিল ছিল, এতটা সুখে থাকতো যারা, তাদের মধ্যে আজ কোনো মিলের সেই চিহ্নটুকু নেই, সেই প্রেমের কোনো এতটুকু বিন্দু মাত্র দেখা যাচ্ছে না। এতটাই সম্পর্ক খারাপের দিকে চলে গেছে। আরো কয়েক মাস কাটার পর তো একে অপরকে মারতে ছোটে, মানে মার্ডার করে দেবে ভাই ভাইয়ের মধ্যে, এতটাই সম্পর্ক খারাপের দিকে চলে যায়। কদিন পর থেকে ব্যবসা ডুবতে আরম্ভ হয়, কারণ নবীনখানা বাথরুম একাই সবকিছু শেষ করে দিতে পারে, এতটাই ভাইটাল জায়গা, রাহুর জায়গা নবীনখানা। আর রাহু এমন একটা গ্রহ যে যখন ভালো দেয় তো খুব প্রচন্ড পরিমাণে ভালো দেয়, আর যখন দেয় না তখন কিছুই দেয় না, সবকিছু শেষ করে দেয়। জ্যোতিষ শাস্ত্রে একটা কথা আছে, হিন্দিতে একটা প্রবাদ বলে, রাহু जिसे ताने उसे कौन मारे, আর রাহু जिसे मारे उसे कौन ताने। অর্থাৎ রাহু যাকে বাঁচায় তাকে কে মারে, আর রাহু যাকে মারে তাকে কে বাঁচাতে পারে। রাহুকে কলিযুগের রাজা বলে মনে করা হয়, বা রাহুই হচ্ছে বর্তমান কলিযুগের রাজা। আর বর্তমানে যদি কোনো জ্যোতিষীকে জিজ্ঞাসা করা হয় যে আপনার কাছে সারাদিন যদি কোনো 10টা 20টা বা 70টা 100টা যতগুলোই কাস্টমার আসুক না কেন, তার মধ্যে রাহুর সমস্যা নিয়ে কতজন আসে, তার উত্তর হবে 100 জনের মধ্যে অন্ততপক্ষে 95 জন রাহুর সমস্যা নিয়ে তার কাছে ডেলি আসে। রাহু এতটাই এফেক্টিভ, এতটাই প্রভাবশালী। আর রাহুর অবস্থানই রয়েছে নৈরিত কোণে। যখনই নৈরিত কোণে বাথরুম চলে আসে, তখন এই সিমটম গুলো আমরা দেখতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে কি দেখতে পাবো, লোন বেড়ে যাওয়া। নৈরিত কোণে কিন্তু লোন দিয়ে দেয়, ব্যবসার ক্ষেত্রে এমন এমন এক একটা জায়গার মধ্যে ফাঁসিয়ে দেয়, না তো আমি এগোতে পারবো না তো পিছতে পারবো। ডিল ফাইনাল হয়ে গেছে, ডিল ফাইনাল হয়ে যাওয়ার পর জানতে পারছি যে ডিলটা করা উচিত হয়নি। আর এমনই একটা জায়গায় ডিল ফাইনাল হয়ে গেছে যে আমি সেখান থেকে না বেরোতে পারবো না তো এগোতে পারবো। বেরিয়ে এলে আমি লসে পড়বো, আমার কিছু করার থাকবে না, আমাকে পুরো ডুবে আমি একদম শেষ হয়ে যাব। আর ডিলটা করলেও আমি বিপদে পড়ছি রীতিমতো, এমনই একটা অবস্থা। তো যে কাহিনীটা ছিল যে নৈরিত করে বাথরুম বানিয়েছে তারা, নৈরিত করে বাথরুম বানানোর জন্য তাদের পরিবারের মধ্যে এত রকম অশান্তি। তো পরবর্তীকালে তাদের মনে হলো না, আবার কোন একটা বাস্তুবিদকে দেখানো দরকার যে এতটা অবনতি কেন হলো। তখন দেখে শুনে বিচার করে দেখা গেল যে বাথরুমটা বানিয়েছে নৈরিত কোণে। আর নৈরিত কোণে বাথরুম বানানো মানে পিতৃদোষ চলে আসলো এক প্রকার, পিতৃদোষ আসলো, সম্পর্কের জায়গা খারাপ করে দিল, আরো কত কি, সবকিছু তো শেষ করেই দিয়েছে প্রায়। সলিউশন কি, নৈরিত কোণে কোনো প্রতিকার তো হয় না, বাথরুমকে সরাতে হবে।
বাথরুমকে সরিয়ে দেওয়ার পরই ধীরে 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 সম্পর্কটা ঠিক আগে যেখানে যেমন ছিল ঠিক আগের জায়গায় অটোমেটিক্যালি ফিরে আসবে, কারণ রাহু প্রসন্ন হয়ে যাবে। আর হলো ঠিক তাই। তো নলিনক্ষণ আর কি করে, নলিনক্ষণ বাথরুম বানিয়ে দেওয়া মানে, যারা এই যে ভূত প্রেরিত নেগেটিভ এনার্জি যাই বলি না কেন আমরা, কেউ কেউ মানে কেউ কেউ মানে না, তো দরকার নেই, ঠিক আছে, কোন একটা এনার্জি তো আছে, কোন একটা শক্তি তো কাজ করে। তো যখনই নলিনক্ষণে বাথরুম বানানো হবে তখনই কিন্তু বাড়ির মধ্যে এই সমস্ত উৎপাত শুরু হবে। মানে এক প্রকার তাদের জন্য 5 স্টার হোটেল খুলে দেয় যে এসো তোমরা আমার কাছে, এসো এখানে ফ্রিতে থাকো, খাওয়া দাও, অ্যাশ করো, মজা করো, মস্তি করো। নাকে উল্টোপাল্টা গন্ধ আসছে, রাত্রে যেন কার পায়ের শব্দ পাচ্ছি, স্বপ্নে উল্টোপাল্টা ঘুম ভেঙে যাচ্ছে। যখনই এই ধরনের অলৌকিক কোনো কথা আমরা শুনতে পাবো, অলৌকিক হচ্ছে বাড়িতে কিছু, তো যখনই অলৌকিকের কোন রকম সিমটম পাবো তখনই 100% নৈরুত্যকোণ ডিস্টার্ব। নৈরুত্যকোণ ছাড়া অলৌকিক আসে না। নৈরুত্যকোণে যাদের মেইন ডোর থাকে, মেইন দরজা, নৈরুত্যকোণে যখনই মেইন দরজা এসে যায় তখনই 100% বাড়িতে ভৌতিক উপদ্রব শুরু হয়ে যায়। এটা হবেই হবে, নৈরুত্যকোণে যখনই মেইন দরজা চলে আসে বাড়ির মধ্যে ভৌতিক উপদ্রব হবেই হবে। যতক্ষণ না তাকে দরজাকে সরানো হবে ততক্ষণ ভৌতিক উপদ্রব বন্ধ হবে না। এবং বাড়ির মধ্যে সবাই রুগ্ন হয়ে যাওয়া, রোগা হয়ে যাওয়া, মেজাজ সবসময় একটা তিরিক্ষি মেজাজ যেটাকে বলা হয় আর কি, সবসময় যেন একটা কাঠখোট্টা টাইপের হয়ে থাকা, এইরকম একটা উল্টো পাল্টা মেজাজ সবসময় ধরে রাখা, অল্প বিষয়ে ছোটখাটো কথার মধ্যেই কিছু বললেই রেগে যাওয়া, চট করে রেগে যাওয়া, একদম রেগে বোম যাকে বলে, পুরো ফায়ার, এই জায়গাগুলো কিন্তু নলিনক্ষণ তৈরি করে। এমনকি সুইসাইড কেস, নলিনক্ষণে বাথরুম কিন্তু হয় সুইসাইড কেসের পর। নলিনক্ষণে বাথরুম আছে অথচ বাড়িতে বংশে কোনো সুইসাইড কেস নেই, এটা হতে পারে না। আর বাথরুম বর্তমানে আছে যতদিন থাকবে একটা একটা করে সুইসাইড হতে থাকবে, কারণ পুরো বংশকে শেষ করে দেবে। বংশ বৃদ্ধির জায়গাটাকেও নলিনক্ষণ দেখে। মিসক্যারেজের প্রবলেম, সন্তান হচ্ছে না, বংশ বৃদ্ধি হচ্ছে না, কি প্রবলেম হতে পারে? 100% নলিনক্ষণের প্রবলেম হতে পারে। তো হতে পারে কি আছে নলিনক্ষণের প্রবলেম। নলিনক্ষণের প্রবলেম থাকলে বাড়িতে বংশবৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যাবে, নতুন প্রজন্ম আসবে না। আর কি হতে পারে? নানা রকম ডিপ্রেশন, লোনে ডুবে যাওয়া, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, এইগুলো নলিনক্ষণ থেকে আসে। আর আর কি হতে পারে নলিনক্ষণের সিমটম? নলিনক্ষণের সিমটম বলতে গেলে আজকে শেষ হবে না, নলিনক্ষণ এতটাই বিরাট জায়গা, ছোটখাটো থেকে ছোটখাটো প্রবলেম নলিনক্ষণ থেকে আসে। এমনকি এরকমও দেখা গেছে, এটা হয়ও, কোন একটা ছোট্টখাটো বিষয়ে দিয়ে একটা কথা শুরু হলো বাড়ির মধ্যে, আর সেটাই হয়ে গেল তিল থেকে তাল। মানে অশান্তি বাড়ছে, অশান্তি বাড়ছে, যখনই বাড়ির মধ্যে এরকম ঝগড়ার একটা সিচুয়েশন তৈরি হয়েছে তখনই আপনি একবার টুক করে আপনার বাড়ির নৈরুত্যটার দিকে চেয়ে দেখুন, ওখানে 100% সবুজ কালারের কিছু দেখতে পেয়ে যাবেন। ওই সবুজ কালার জিনিসটা ওখান থেকে সরিয়ে দিন, কিছুক্ষণের মধ্যে ঝগড়া পুরো শান্ত। ছোটখাটো জিনিস কিন্তু খুব এফেক্টিভ, প্রচন্ড এফেক্টিভ। কারণ গতকালকে আমি একটা কথা বলেছিলাম, জ্যোতিষ শাস্ত্রের যেখানে শেষ বাস্তুর সেখানেই শুরু। যদি জন্মছকে পড়াশোনার যোগ নাও থাকে তবুও বাস্তুর এনার্জিকে ঠিকঠাক করে দিয়ে সেই বাচ্চাকে পড়াশোনা করানো সম্ভব। জন্মছকে ধনযোগ নেই, ধনের কোনো যোগ নেই, অর্থ ইনকামের কোনো যোগ নেই, তবুও বাস্তুর প্রতিকার করে বাস্তুকে ঠিকঠাক করে তাকে ইনকাম দেওয়া সম্ভব। রাজনীতিতে নামতে চাইছে, রাজনীতির যোগাযোগ হচ্ছে না, সেভাবে নেই, পদ পাচ্ছে না, সেটাও বাস্তু থেকে করা সম্ভব। এমন কোনো প্রতিকার নেই যেটা বাস্তু থেকে করানো সম্ভব নয়। শুধুমাত্র কবচ প্রতিকার নিয়ে বা পাথর হ্যান ত্যান ইত্যাদি সমস্ত কিছু ধারণ করে আমার সমস্যার সমাধান হয়ে যাবে যদি এটা ভেবে থাকি, এটা ভুল ভাবনা আমাদের। কারণ প্রবলেম তো এনার্জির, শক্তির প্রবলেম। যতক্ষণ না সেই শক্তিকে আমরা ঠিকঠাক করছি ততক্ষণ পর্যন্ত সেটা কাজ করতে পারে না। মেইন সমস্যা তো আমার বাস্তুর মধ্যে রয়েছে। আমাদের সঙ্গে যা কিছু ঘটে সব তো বাস্তুই নির্ধারণ করে।
আমার পরবর্তী প্রজন্ম আসবে কিনা, আসলেও তার চরিত্র কেমন হবে, তার গঠন কেমন হবে, তার স্বাস্থ্য কেমন হবে, তার জন্মছকটা কিভাবে তৈরি হবে, কেমন হবে, এই সমস্ত কিছু তো বাস্তু তৈরি করে, বাস্তুই দেখে। বাস্তুকে বাদ দিয়ে তো আমরা কিছু করতে পারবো না। বর্তমানে যারা আমরা এখন এখন ক্লাস করছি বাড়িতে বসে, বাস্তু চেয়েছে বলেই ক্লাস করছি। কারণ গতকালকে বলেছিলাম যাদের নদীর কোনো প্রবলেম থাকবে তারা আজকে ক্লাস অনেকে করতেই পারবে না, নানান প্রবলেম হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি সদস্য সংখ্যা কোথায় নেমে এসছে, কালকে কোথায় ছিল আজকে কোথায় নেমে এসছে, অনেকে জয়েনই হয়নি। এইগুলো নবীত কোণ থেকে পুরোপুরি আসে। নবীত কোণের যখনই কথা আসবে তখনই রিলেশনকে পুরোপুরি খারাপ করে দেওয়া, লোনের ধারে ডুবিয়ে দেওয়া, বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটিয়ে দেওয়া, সম্পর্কের জায়গাকে নষ্ট করে ফেলা। নবীত কোণ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে যতটা আমরা পড়লাম? বলুন। স্যার, বলছি ধরুন কারোর ওই নৈরিতক্ষণ থেকে 1 ফুট দূরে আপনি বাথরুম করে রেখেছে, বা অগ্নিকোণ থেকে 1 ফুট দূরে বাথরুম করেছে। বাড়ির সঙ্গে অ্যাটাচ নেই, কিন্তু বাড়ির যে স্ট্রাকচারটা আছে তার এ থেকে 1 ফুট দূরে বা 2 ফুট দূরে এইভাবে করে রেখেছে। তো সেক্ষেত্রে কি এফেক্ট পড়তে পারে? আপনাকে দেখতে হবে যে যে সিমটম গুলো আমি এখানে বলছি সেই সিমটম গুলো ম্যাচ হচ্ছে কিনা। যদি সিমটম ম্যাচ করে যায় তাহলে প্রভাব আসছে। আমরা এগোবো পুরোপুরি সিমটম আচ্ছা, ভিত্তিক। কারণ ডাক্তার ওষুধ দেয় কখন, যখন শরীরে প্রবলেম হয়, তাই তো? তো আমাদের ক্ষেত্রেও ঠিক আচ্ছা, তেমনি। ডাক্তার চিকিৎসা করে শরীরের, আমরা চিকিৎসা করি বাস্তু, এই হচ্ছে তফাৎ। তো আমরা চিকিৎসা তখনই করবো না যখন রোগ আসবে, রোগের সিমটম আসবে তখন চিকিৎসা করবো, তার আগে তো করবো না। আগে দেখুন ঠিক ঠিক। সিমটম ম্যাচ করছে কিনা। যে সিমটম গুলো বলা হচ্ছে অগ্নিকোণের সিমটম, নৈরিতকোণের সিমটম, যদি এই সিমটম গুলো ম্যাচ করতে শুরু করে তার মানে প্রভাব আসছে, তখন ট্রিটমেন্টের দিকে যাবো। ঠিক ঠিক, স্যার। আর কেউ? দেখুন, যাদের কোনো প্রশ্ন থাকবে তারা ক্লাসেই দয়া করে করবেন, কারণ ক্লাসের পরে আমাকে ফোন করেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে। ওটা একটু অসুবিধাই হয় বটে। আপনি ক্লাসে প্রশ্ন করলে বাকি যারা আছে সবাই শুনলো, প্রত্যেকেরই উপকার হলো। হয়তো আপনার প্রশ্নে অন্য কারো মনে ঘুরছে, সেই জন্য আগে আমি প্রশ্নের এটা সেশনটা করে নিচ্ছি, প্রশ্নটা আগে থেকে নিয়ে নিচ্ছি। যদি কারো এই বিষয়ের উপর কোনো প্রশ্ন থেকে থাকে করে ফেলুন। কোথাও বুঝতে পারিনি, বুঝতে অসুবিধা হয়েছে, যদি এরকম থাকে তাও প্রশ্ন করুন। স্যার, আমি একটা জায়গায় শুনতে পাইনি, আপনি যেটা বললেন যে 3টি জায়গায় প্রতিকার হয় না: 1 অগ্নিকোণের, 2 ঈশান কোণ, আর তৃতীয় নম্বরটা কি বললেন সেটা শুনতে পেলাম না, সেটা কেটে গেল। নৈরিত, নৈরিত। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, তো আশা করছি আর কারো কোনো নৈরিত কোন বিষয়ে আর কারোর কোনো প্রশ্ন নেই। তো এইবার আমরা নৈরিত কোনকে ছেড়ে দিই, নৈরিত কোনটা বুঝে গেলাম, নৈরিত কোনের এফেক্টটা কতটা প্রমাণ হতে পারে। পিয়ালি ঘোষ, বলুন। বলছি নৈদিত খুনের যদি কোনো প্রতিকার না থাকে তাহলে কি করা যাবে? বাস্তুও পরিবর্তন করা যাবে না, মানে বাড়িটাও পরিবর্তন করা যাবে না, নৈদিত কোনো মানে যদি কোনো প্রতিকার না থাকে তাহলে তার মানে এটা কি হবে? কিছু পেতে গেলে কিছু ত্যাগ তো করতেই হয়।
তো যদি কোনো অপশন না থাকে, নৈরিত কোণের বাথরুম যদি থাকে সেখানে, সেটা টোটালি অফ করে দিতে হবে, ভ্যাকিউম করে দিতে হবে, ওটাকে ইউজ করা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এটাই কিন্তু একমাত্র উপায়। ইউজ করা বন্ধও করা যাবে না, মানে আর অন্য কোথাও যদি বাথরুম না থাকে তাহলে, আর অন্য কোথাও বাথরুম বানানোর পজিশনও নেই, তখন কি হবে? তখন সেক্ষেত্রে ভগবানের পক্ষে সম্ভব না তাকে উদ্ধার করা। একটাই উপায় থাকে, তার অগ্নি স্ট্রং করে দিয়ে তাকে অর্থনৈতিক দিক থেকে সবল করে দিয়ে তাকে অন্য কোথাও বের করে দেওয়া। এছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ সে চেঞ্জ করতে পারছে না কেন, আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে সে কোনো উপায় করতে পারছে না, নৈরিত কোনো বাথরুম আছে, নৈরিত কোনো সমস্ত সমস্যা তার মধ্যে আসছে, কিন্তু কোনো উপায় করতে পারছে না। কেন পারছে না? অবশ্যই অর্থনৈতিক দিক থেকে সে দুর্বল হয়ে আছে, সেই জন্য পারছে না। তাহলে যদি অর্থনৈতিক দিকটাকে স্ট্রং করে দেওয়া হয়, সেক্ষেত্রে অর্থ তার কাছে চলে আসলো, আসার পরে সে অটোমেটিক্যালি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এটাই অর্থনৈতিক ভাবে স্ট্রং কি করে করা, মানে তার প্রতিকার কি? অগ্নিকে স্ট্রং করতে গেলে অগ্নিকে স্ট্রং করতে হবে, অগ্নিতে রান্নাঘর নিয়ে আসতে হবে। অগ্নির যে অ্যান্টি জিনিস সেগুলো রাখা যাবে না, সেইগুলো বন্ধ করে দিতে হবে। বা রান্নাঘর যদি নাও নিয়ে আসা সম্ভব হয়, সেখানে লাল কালারের বাল্ব যেতে দিয়েও বা লাল কালার করে দিয়েও অগ্নিকে স্ট্রং করা সম্ভব। অগ্নি একমাত্র উপায় নদীর থেকে বাঁচার। ঠিক আছে। হ্যাঁ, বলুন। বলুন, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি যে এই যে যে সিমটমস গুলো মানে বলা হচ্ছে, যে অগ্নিকোণের সিমটমস বা নৈরিত্যনের সিমটমস, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সব সিমটমস গুলোই কিছু না কিছু মিলে যাচ্ছে। তাহলে কোন, মানে অ্যাকচুয়ালি কোন দিকটা বেশি বা কোন দিকটা কম, সেটা বুঝবো কি করে? এটা বুঝতে গেলে আমাদেরকে পুরোপুরি আসলে সিমটমটা কিরকম আসছে এর উপরে ধ্যান দিতে হবে। মানে মানে নৈরিত কোণের সিমটম যেগুলো বললাম তার মধ্যে কোনগুলো ম্যাচ করছে। এই যেমন তুচ্ছ কথায় অশান্তি হয়ে যাচ্ছে, আম, বা আহ, অগ্নিকোণের যেমন পেটের সমস্যা, পারিশুদ্ধ লোকের এইরকম, মানে তাহলে বোঝা যাচ্ছে অগ্নিকোণের সমস্যা আছে, সেই জন্যই পুরো পরিবার শুদ্ধ, মানে 90% পেটের সমস্যা। অগ্নিকোণের সমস্যা হলে তুচ্ছ কথায় অশান্তি হয়ে যাচ্ছে। আহ এই যে এগুলো তো মানে সমস্যা তো যখন হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোণের মানে অগ্নিকোণে বা নৈরিত কোণের সমস্যাটা তো আছে। অবশ্যই আছে। হুম। ওগুলো খুব একটা বড়, তাহলে খুব ছোটখাটো সমস্যাগুলো। ওগুলো এমন কিছু ব্যাপার না, এমনি ক্লিয়ার করে দেওয়া সম্ভব। যেরকম যদি নৈরিত কোণে হলুদ কালার চলে যায় বা অফ হোয়াইট কালার চলে যায়, আর অগ্নিকোণে যদি লাল কালারের পর্দা হোক বা গ্রিনিশ কালার হোক বা হালকা গোলাপি কালার হোক, এইরকম কালার করে দেওয়া হয়, অটোমেটিক্যালি দুটো দিক স্ট্রং হয়ে যাবে, প্রবলেম সলভ। নৈরিত কোণে কি কালার? হলুদ কালার অথবা অফ হোয়াইট। হলুদ। হ্যালো, হলুদ। হ্যাঁ, হলুদ। হলুদ অথবা অফ হোয়াইট। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর ঠাকুর ঘর তো নৈরিত কোণে তো করা যাবে না, নৈরিত কোণ নয়, কিন্তু নৈরিত কোণ থেকে একটু আগে ওটা কি কোণ হতে পারে? ঠাকুর মানে ঘরের জায়গা যেটা আমরা আলোচনা করেছিলাম, মানে ঠাকুর ঈশান ঘর। কোণ জানি। হ্যাঁ,
তো ঈশান মানে কোণ ঈশান কোণ ছাড়া যেটুকুই করা হোক অবস্থায় কেরোসিন, তাই তো? ঠাকুরের জায়গা ঈশান, পূর্ব এবং উত্তর। ঈশান, পূর্ব, উত্তরকে ছেড়ে ঠাকুর আমরা যেখানেই রাখবো, ঠাকুর সেখান থেকেই নেগেটিভ এফেক্ট দেবে, পজিটিভ দিতে পারবে না, যেখানেই রাখি না কেন। হ্যাঁ, সেই জন্য। আর এই প্রশ্ন হচ্ছে যে ঠাকুর ঘরে কি লাইট জ্বেলে রাখতে হয় রাত্রিরের দিকে? জিরো ল্যাম্প যদি সম্ভব হয়, জিরো ল্যাম্প যদি রাখা ভালো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ নেই তো কোনো প্রশ্ন কারোর? নবীন বিষয়ে আর কারোর কোনো সেরকম প্রশ্ন নেই, ঠিক আছে। তো আমরা যদি একটু এগিয়ে যাই, ঈশানের দিকে চলে যাই। ঈশান কোণ একটা ভাইটাল জায়গা, কারণ ঈশান কোণে বাস্তু পুরুষের মাথা থাকে। ঈশান, এই ঈশান কোণে যখনই আমরা বাথরুম বানিয়ে ফেলবো, টয়লেট বানিয়ে ফেলবো, তখন মাথার মধ্যে আমরা এক প্রকার নোংরা করছি। যখন যাদের ঈশান কোণে বাথরুম থাকে, এদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে এদের সিদ্ধান্ত নিতে খানিকটা ডিলে করে, একটু অক্ষমতা এদের মধ্যে দেখা যায়। দ্বিতীয়ত নার্ভের প্রবলেম তো আছেই, রাজধানী খারাপ হচ্ছে না শরীরের, মস্তিষ্ক হচ্ছে আমাদের শরীর রাজদের রাজধানী। যখনই আমাদের রাজধানী খারাপ হচ্ছে, তখন তো শরীরে বিভিন্ন রকম প্রবলেম আসবে, বিভিন্ন রকম। তো ঈশানটাও ঠিক সেরকম, আমাদের বিভিন্ন রকমের সমস্যা দিয়ে থাকে, বিশেষ করে শারীরিক ট্রাভেল দেয়, অর্থনৈতিক সমস্যা খানিকটা দেয় বটে, তবে সব থেকে বেশি প্রবলেম শারীরিক দিক থেকে দেয় ঈশান কোণ। ঈশান কোণ যে সমস্ত রোগগুলো দেয় সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। নৈরুত্যম বিষয়ে একটি কথা বলা হয়নি, নৈরুত্যম কিন্তু রোগ দিয়ে থাকে। যেরকম নৈরুত্যকোণ সম্পর্কে বলতে গেলে রোগের দিক থেকে রাহুর জায়গা না, রাহু পর্দা সৃষ্টি করে, ভ্রমের সৃষ্টি করে। নৈরুত্যকোণের রোগগুলো ঠিক সেরকম। পেশেন্ট বলছে আমার কষ্ট হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হচ্ছে, ডাক্তার দেখানো হলো, বিভিন্ন রকম নানা রকম টেস্ট করা হলো, অথচ রিপোর্ট পুরোপুরি ভালো, কিছু নেই রিপোর্টে, রিপোর্ট ক্লিয়ার, ডাক্তারও বলছে আপনার কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক আছে। অথচ পেশেন্ট বলছে না আমার কোনো একটা সমস্যা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, আমি বোঝাতে পারছি না। ঠিক আছে, ওষুধটা খাও, ঠিক হয়ে যাবে, মন থেকে হচ্ছে, ওষুধ খেলো, তাও ঠিক হচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে 10 রকম ডাক্তারের কাছে গেলে 10 রকম ডাক্তার 10 রকম কথা বলবে, কিন্তু আসলে তার সমস্যাটা কি হচ্ছে কেউ ধরতেই পারবে না। এটা হলো নৈরুত্যকোণের প্রবলেম। নৈরুত্যকোণটা পর্দা সৃষ্টি করে রাখে, ভ্রমের সৃষ্টি করে রাখে, আর তারপর যখন রোগটা ধরা পড়বে না, তখন একদম লাস্ট স্টেজ, অন্তিম সময় গিয়ে ধরা পড়বে, আর কারোর কিছু করার থাকবে না। এটা নৈরুত্যকোণ করে। আর ঈশান কোণ যে রোগগুলো দিয়ে থাকে, ঈশান কোণ একদম নিট অ্যান্ড ক্লিন, যে রোগটা হয়েছে একদম একেবারে ধরা পড়ে যাবে যে আপনার এই রোগটা হয়েছে, এই ট্রিটমেন্ট করতে হবে। কারণ ঈশান কোণ বৃহস্পতির জায়গা, বৃহস্পতি কোনো ভ্রমের সৃষ্টি করে না, বৃহস্পতি কাউকে ঘোরায় না, গুরু না, বৃহস্পতি দেব গুরু বলে কথা। তো বৃহস্পতির ক্ষেত্রে, ঈশান কোণের ক্ষেত্রে যদি কোনো রোগ আসে, সেটা চিকিৎসা করে সরানো সম্ভব, নিজের ক্লিনও করা সম্ভব, কারণ বৃহস্পতি কারোর ক্ষতি করে না চট করে। ঈশান কোণের ক্ষেত্রে কয়েকটা জিনিস এরকম বলা হয়, ঈশান কোণে বাথরুম অথবা রান্নাঘর আছে অথচ বাড়িতে ক্যান্সার হয়নি, ক্যান্সারে কেউ মারা যায়নি, এটা অসম্ভব ব্যাপার। যখনই কোনো ক্যান্সারের খবর আমাদের কাছে আসে যে ক্যান্সার হয়েছে, তার মানে ধরে নেওয়া হয় যে ঈশান কোণ অবশ্যই বাথরুম বা রান্নাঘর কিছু না কিছু একটা আছেই আছে, নচেত এই রোগটা বাড়িতে ঢুকতে পারবে না, এতটাই এফেক্টিভ জায়গা। হ্যাঁ, তবে নৈরিত কোনো ক্যান্সার রোগ দিয়ে থাকে বটে, অনেক ঘুরিয়ে 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 ঢোকায়, এফেক্টিভ রোগ, একটা এফেক্টিভ জায়গা নৈরিত কোণ। ঈশান কোণ আর কি করে? ঈশান কোণ ব্যবসাতেও খানিকটা বাধা দেয় বটে। ঈশান কোণ যদি ভারী ভারী জিনিস চাপিয়ে রাখি আমরা, সিমেন্টের বস্তা, বড় বড় আলমারি টালমারি, যত ভারী ভারী খাট বিছানা, এই যে ভারী ভারী জিনিসগুলো যখন আমরা ঈশান কোণে চাপিয়ে রাখবো, তখন সেখান থেকে কিন্তু ব্যবসায় ক্ষতি হয়, ব্যবসাতে সুযোগ না আসা, একটা সময় সেল হলো, একটা সময় পুরো বন্ধ হয়ে গেল,
মনে হচ্ছে না কাস্টমার আসছে না, ডিল পাচ্ছি না, বসে আছি, কি করে কি করব, তখন এইরকম চিন্তা ভাবনা চলে আসে। যখন ঈশান কোণে আমরা ভারী জিনিস চাপিয়ে রাখি, তো ঈশান কোণকে সেই জন্য বলা হয় মাথা, তো সবসময় ক্লিন রাখতে বলা হয়, পরিষ্কার রাখতে বলা হয় ঈশান কোণকে। যদি ঈশান কোণ আমাদের পরিষ্কার থাকে, ক্লিন থাকে, তাহলে এই সমস্যাগুলো হয় না। এরপর উত্তর দিক যদি দেখি আমরা, উত্তর দিকেও ঠিক তাই, উত্তর দিকটাকে বলা হয় ক্লিন রাখতে, পরিষ্কার রাখতে, কারণ কাঁধের সাইড তো, ওটাকেও ভারী জিনিস চাপানো যায় না। কয়েকটা জায়গা আছে যেরকম উত্তরের সাইড, উত্তরের সাইডে জলের জায়গা, বাস্তুর মধ্যে উত্তর দিক থেকে বলা হয় জলের জায়গা, পূর্ব দিক থেকে বলা হয় বায়ুর জায়গা, অগ্নিকোণ থেকে শুরু করে দক্ষিণ দিক পর্যন্ত এটা হচ্ছে অগ্নির জায়গা, আগুনের জায়গা, দক্ষিণের পর থেকে নৈಋত কোণ পর্যন্ত এটা পৃথিবী তত্ত্বের জায়গা, আর তারপর বাকি যে পশ্চিম দিক পুরোটা পড়ে থাকছে এটা হচ্ছে একদম আকাশ তত্ত্বের জায়গা। এই হলো পঞ্চতত্ত্বের 4 দিক, এইভাবে পঞ্চতত্ত্ব রয়েছে এক একটা দিকে। তো বাস্তুর মধ্যে কি হয় মেনলি, বাস্তু দোষ বলতে আমরা অনেক রকম বুঝে নিই, বাস্তু দোষ আছে হ্যান ত্যান, আসলে ব্যাপারটা কিছুই না। সায়েন্সের দৃষ্টিতে দেখলে ব্যাপারটা কিছুই না, একটা তত্ত্ব খারাপ হয়ে যায় মাত্র, যেটা গতকালকে আলোচনা করছিলাম। বাস্তু দোষ মানে এক একটা তত্ত্বে দোষ লেগে যায়, যেরকম অর্থনৈতিক সমস্যা আসছে, আমরা বললাম বাস্তু দোষ থেকে হচ্ছে। বাস্তুর মধ্যে কি দোষ? কিছুই না, বাস্তুর মধ্যে অগ্নিতত্ত্ব যেটা রয়েছে এটা একটু খারাপ হয়েছে। তাহলে অগ্নিতত্ত্বকে যখন স্ট্রং করে দেওয়া হবে, সুস্থ সবল করে দেওয়া হবে, তখন বাস্তু ঠিক হয়ে গেল, অগ্নিতত্ত্ব ঠিক হয়ে গেল। যখনই শরীরে রক্ত স্বল্পতা রোগের সৃষ্টি হচ্ছে, বা রক্ত সংক্রান্ত রক্ত ঘটিত কোন রোগের সৃষ্টি হচ্ছে, তখন রক্ত কিসের প্রতীক? জলের প্রতীক। আর জলের দিক কোনটা? উত্তর দিক। তখন আমরা বলবো উত্তর দিকের সমস্যা হয়েছে। উত্তর দিকের সমস্যা মানে জলের সমস্যা হয়েছে, জলের ক্ষেত্রকে বাড়িয়ে দিলে জলের প্রবলেম সলভ হয়ে যাবে। উত্তর দিকে বাথরুম থাকলে আরো কয়েকটা রোগের সিমটম রয়েছে, যেগুলো যেমন হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম। শ্বাসকষ্টের প্রবলেম কিন্তু উত্তর দিক থেকে আসে। বাড়িতে লিকেজ প্রবলেম খুব বেশি হয় উত্তর দিকে যদি বাথরুম থাকে। সাধারণত এই সমস্ত দিকে আমাদের মন যায় না বটে, এই লিকেজ প্রবলেম হচ্ছে, প্লাম্বারকে ডেকে নাও, কাজ করিয়ে নাও। এটা কোনো বাস্তুদোষের মধ্যে পরে, এটা কারো মাথা দিয়ে আসবে না। লিকেজ প্রবলেমটাও, ঘন ঘন লিকেজ প্রবলেম হওয়া, বারবার প্লাম্বার এসে পাইপ লাইন ঠিক করা, এটাও কিন্তু বাস্তুদোষের একটা অঙ্গ বলা যায়। আর কি, আর উত্তর দিকে যখনই আমরা হলুদ কালারের রং করে দেবো, কারণ হলুদ কালারটা পৃথিবী তত্ত্বের আন্ডারে পড়ে, কেমন? উত্তর দিকে যখনই আমরা হলুদ কালারের রং করে দেবো, তখনই বাড়িতে স্কিন প্রবলেম চলে আসবে, বিভিন্ন রকমের স্কিন প্রবলেম। যখন উত্তর সাইডে রান্নাঘর করে দেবো, সে একই রকম ফাইন্যান্স প্রবলেম চলে আসবে। কেন? আগুনটা আমরা কোথায় নিয়ে এসেছি? জলের জায়গায়। উত্তর দিক জলের জায়গা, আর রান্নাঘরটা আগুনের জায়গা, অগ্নি। তাহলে যখনই অগ্নিকে উত্তরে নিয়ে চলে আসলাম, জলের দিকে নিয়ে চলে আসলাম, তখন স্বাভাবিক অগ্নি তো খারাপ হবেই। জলের তো কোনো ক্ষতি হবে না, জল তো আগুনকে নিভিয়ে দেবে, কিন্তু ক্ষতিগ্রস্ত অগ্নি হবে। এই হলো উত্তর দিক। ঈশান কোণ তো আমরা পড়লাম। তারপর যদি আমরা পূর্ব দিকের সাইড থেকে দেখি, পূর্ব দিকের সাইড এমন একটা সাইড, পূর্ব দিক হচ্ছে আমাদের কি জন্য না, পূর্ব দিকে আমাদের সোশ্যাল কানেক্টিভিটিকে দেখায়, আমাদের সামাজিক ক্ষেত্রকে দেখায়, সমাজে আমাদের প্রতিপত্তি কিরকম, আমরা সমাজে সম্মান পাবো কিনা, সমাজে আমরা কিভাবে মিশছি, এই সমস্ত দিকগুলো পূর্ব দিক দেখায়। যখন পূর্ব দিকে বাথরুম চলে আসে, তখন সোশ্যাল কানেক্টিভিটিকে নষ্ট করে দেয়। অবশ্য বর্তমানে অনেক পরিবার থাকে যারা একটু চায় যে সমাজের সঙ্গে করতে বেশি মিশবো না, আমি একা একার মতো থাকবো, আমি খুব একটা লোকজন পছন্দ করি না, আমি একাই ঠিক আছে, ভালো আছি। তো তাদের জন্য পূর্ব দিকে বাথরুম চলতে পারে, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। কিন্তু যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে, যাদেরকে ভোটে জিততে হবে, ভোটে দাঁড়াতে হবে, পার্টি করতে হবে, মানুষের সেবা করতে হবে, অথবা অন্য কিছু করতে হবে, বিশেষ করে সরকারি ক্ষেত্র থেকে, তখনই পূর্ব দিকের বাথরুম তাদেরকে ডিস্টার্ব করে দেয়। কারণ পূর্ব দিক রবির দিক, সূর্যের দিক।
যখনই রবি সূর্যের দিক ডিস্টার্ব হয়ে গেল তখনই সূর্যকে, সূর্য রাজা, রাজা মানে সরকার। তো যখনই রাজা ডিস্টার্ব হয়ে গেল, সরকার ডিস্টার্ব হয়ে গেল, তখন সরকারি চাকরির আশা ভুলে যেতে হবে। শুধু সরকারি চাকরি কেন, রাজনৈতিক ক্ষেত্রের আশা ভুলে যেতে হবে। পূর্ব দিক স্ট্রং নেই অথচ ব্যক্তি ভোটে দাঁড়িয়ে ভোটে জিতেছে, এটা অসম্ভব, এটা হয় না, বা আজ অব্দি হয়ও নি। পূর্ব দিককে স্ট্রং করা ছাড়া ভোটে যেতে যায় না, রাজনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জন করা যায় না। সরকারি যারা চাকরি করে, সে স্কুল মাস্টারই হোক বা অন্য কোনো ডিপার্টমেন্টেরই হোক না কেন, পূর্ব দিক অবশ্যই তাদের স্ট্রং রয়েছে, না পূর্ব দিকে মেন গেট, না পূর্ব দিকে বেডরুম, না ডাইনিং ড্রয়িং কিছু একটা রয়েছে, যার জন্য পূর্ব দিকটা স্ট্রং। মোটামুটি পূর্ব দিকটা স্ট্রং আছে বলেই কিন্তু সরকারি দপ্তরে সে যেতে পেরেছে, নচেত সে কখনোই কোনো মতে সরকারি দপ্তরের সাইডে যেতে পারবে না। এটা হলো পূর্ব দিকের রুলস। তো এই হলো টোটাল। আবার যে 16 দিকের বিষয়টা রয়েছে, 16 দিকের বিষয় নিয়ে আমরা আগামীকাল পুরো ডিটেলস আলোচনা করবো, যে কোথায় কি কি বানাবো আর কোথায় কি বানাবো না, কোথায় কি বানালে দোষের, কোথায় কি বানালে দোষের হয় না। তখনকার দিনের বাস্তুতে এই জন্য এই টয়লেটকে বাড়ি থেকে দূরে রাখা হতো, বাড়ির মধ্যে ঢোকানো হতো না, কারণ রাহুর এনার্জিকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিলে নানা রকম প্রবলেম ফেস করতে হতো, ফেস করতে হয়। ঠিক এই কারণের জন্য রাহুর এনার্জিকে বাইরে রাখার জন্য তারা কিন্তু টয়লেটকে বাইরে বানাতো, বাড়ির বাইরে। আর তাদেরকে আমরা ব্যাকডেটেড বলি, কারণ তারা এতটাই অ্যাডভান্স ছিল আমাদের থেকে, আমরা কিছুই অ্যাডভান্স নই, তারা যে অ্যাডভান্স ছিল, তারা প্রচন্ড পরিমাণে অ্যাডভান্স ছিল। তাদের তুলনায় আমরা বর্তমানে কিছুই না। কোনো কোনো যে কোনো ছোটখাটো সামান্য একটা নিয়ম মানতেই আমাদের গায়ে জ্বর এসে যায়। এখন তো বাথরুমকে আমরা শুধুমাত্র বাড়ির মধ্যে ঢুকিয়েছি এমনটা নয়, প্রত্যেকটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। এতদিন রাহু তুমি বাইরে ছিলে, এবার এসো আমার ঘরে, দ্বার খুলে দিয়েছি, এরকম একটা ব্যাপার। এই ছিল নৈঋত কোণ, ঈশান এবং উত্তর। তো এই নৈঋত, ঈশান, উত্তর বা আজকে যে টপিকগুলো আমরা আলোচনা করলাম, এই টপিকের উপরে কারোর কোনো প্রশ্ন? শুধুমাত্র আজকের টপিকের উপরে। সৌমিত্র বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বলছি ও কোন দিকে কোন রং করলে শুভ হবে বা অশুভ হবে, এটা নোট করে নিতাম। যেমন জলের বললেন রং কি? অগ্নিকোণে কোণ, এবং আপনি বললেন বায়ুকোণে হলুদ রং। বলছে জলের রং কি? জলের তো কোনো রঙই হয় না। সমুদ্রের কি রং? নীল। নীল। তাহলে জলের রং নীল হ্যাঁ। হয়ে গেল। আচ্ছা। বায়ুর কি রং? বায়ুরও তো রং তো হয় না। বায়ুর রং হয় না? বায়ুর রং মানে গাছপালার রং তো হয়। সবুজ আছে, সবুজ, হ্যাঁ। আগুনের কি রং? আগুনে লাল অগ্নি, ওটা বুঝতে পেরেছি। লাল, আগুন বুঝে গেছে। পৃথিবীর কি রং? পৃথিবী তো আকাশ নীল। পৃথিবীর রং কি? পৃথিবী বলতে আকাশ তো স্যার। পৃথিবী আকাশ কি করে হয়? পৃথিবী আর তো আকাশ আলাদা। ও, তো পৃথিবীর রং কি হবে? পৃথিবী, ধরিত্রী, মাটির রং লাল, হলুদ হয়। ধূসর তো। হলুদ, হলুদ। হলুদ, আচ্ছা। তারপর আসছে কি, লাস্ট কি আসছে? আপনার ঈশান হলো, অগ্নি হলো, বায়ু হলো, নৈঋত হলো, বায়ু তো হয়ে গেছে। আকাশ তত্ত্ব বাকি আছে, পশ্চিম দিক পুরোটা বাকি তো। হ্যাঁ, আকাশটা আকাশ বাকি। তত্ত্ব বাকি হবে। আকাশের রং তো নীল। আমরা আকাশের রং নীল দেখি, আকাশ মানে কি? আকাশ মানে ফাঁকা জায়গা তো।
আকাশ মানে কি শূন্য, আচ্ছা, হ্যাঁ তাই তো? হ্যাঁ আকাশ আমরা নীল দেখি সূর্যের হ্যাঁ কারণে, বাস্তবে তো আকাশ নীল হুম, নয়। তাহলে আকাশ শূন্য, শূন্য অর্থাৎ আচ্ছা, সাদা। শূন্য অর্থাৎ সাদা তো নাকি? কেটে গেল কথাটা। পরীক্ষাতে শূন্য স্যার আপনার কথাটা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি। বলছি পরীক্ষাতে কোনো ছাত্র শূন্য কখন পায়? যখন সে কিছুই পারে না। যখন কিছুই পারে না, সাদা খাতা জমা দেয়, তাই তো? হ্যাঁ তাহলে আকাশ তো শূন্য, হ্যাঁ তাহলে আকাশের রং কি হলো? হ্যাঁ, সাদা হবে। সাদা হবে, একদম। এই তো বুঝে গেছে, আপনি নিজেই বললেন কোথায় কি রং হবে। হ্যাঁ দেখুন আপনি একটা ঠিক ক্লাসে স্যার, রঙের ঠিক রঙের শিখে গেছেন, রঙের কোথায় কি রং করতে হবে বুঝে গেছেন। ঠিক স্যার। আর তারপরে নেক্সট কেউ আছেন? নতুনদের তরফ থেকে আমি কিন্তু কোনো প্রশ্ন পাচ্ছি না। এরপরে আমাকে রাত্রেবেলায় ফোন করলে আমি কিন্তু কিছু বলবো না। স্যার আপনি যেটা বললেন যে নৈরিত কোণ থেকে সন্তান নতুন প্রজন্ম আসবেন কিনা, আসবে কিনা, এইসব বিচারগুলো কি এই কোর্সের মধ্যে আছে স্যার? এগুলো অ্যাডভান্সে আছে। আচ্ছা আচ্ছা। আপনি একটু মাথা খাটালে বুঝতে পারবেন যে আসবে কি আসবে না। দোষ তো আমি বলে দিলাম কি কি জিনিস দোষ তৈরি করে। হ্যাঁ স্যার বলুন। কোন কোন জিনিস দোষ তৈরি করে সেটা বলেই দিলাম। যখনই ওই জিনিসগুলো ওই জায়গায় থাকবে তখনই প্রবলেম আসবে। কিছুই ব্যাপার না, খুব সিম্পল ব্যাপার, খুব ইজি ব্যাপার। ওই সিমটম গুলো দেখলেই ওখানে তাহলে কিছু সমস্যা আছে, ওই সমস্যার জন্য ওই সিমটম গুলো হচ্ছে। একদমই তাই। মাথায় রাখবেন কালারও কিন্তু মারাত্মক এফেক্ট করে। কালার, বাথরুমের হ্যাঁ মতোই, বলবেন। বাথরুমের মতোই মারাত্মক রকম এফেক্ট কিন্তু কালার দিয়ে থাকে। আচ্ছা তাই কালার যখন বাড়ির মধ্যে করা হবে খুব ভেবে চিনতে। কালার এফেক্ট মারাত্মক রকম হয়ে থাকে, মারাত্মক রকম। এমনকি যদি আমরা আচ্ছা অগ্নিকোণে গিয়ে নীল কালার করে দিই বা পুরো ফ্রেশ একদম সাদা কালার করে দিই, সেক্ষেত্রেও কিন্তু অগ্নির একই রকম সিমটম চলে আসবে, বাথরুমের মতোই। আচ্ছা। স্যার ও ক্ষেত্রে কি লাল ল্যাম্প জ্বাললে কি তবুও প্রতিকার হবে না? না, কালার চেঞ্জ করাতে হবে? কালার চেঞ্জ করতে হবে অবশ্যই। কারণ কি বলুন তো, আসলে এই এনার্জি গুলো তৈরি হয় কোথা থেকে? এনার্জি গুলো তৈরি হয় প্রত্যেকটা দেওয়াল থেকে। তো আমি যখন দেওয়ালটাকেই খারাপ করে ফেলছি তখন আর লাল ল্যাম্প জ্বালিয়ে সেখানে কি করবো? আচ্ছা আচ্ছা। স্যার তাহলে বাইরে ভিতরে দুটোই কালার চেঞ্জ করতে হবে? বাইরে ভিতরে মানে বাড়ির দেওয়ালের বাইরে? বাড়ির বাইরে এবং বাড়ির ভিতরে? না, বাড়ির বাইরের বিষয়টা অন্যরকম, আমাদের বাড়ির ভিতরে নিয়ে কাজ করবো। বাড়ির ভিতরে এই কাজটা করবো, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক। বাড়ির বাইরে আমরা যে কোনো এক কালার, হালকা কালার করে দিতে পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু বাড়ির ভিতরটা আচ্ছা ইম্পর্টেন্ট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তারপর আর কেউ আছেন? আজকের টপিক আরো বেশি নেই, আমি রাখিনি আজকে। আগামীকালকে টপিকটা আমাদের একটু বড় আছে, কারণ আজকে সবাই ক্লাসে আসেনি। যেহেতু আজকে সবাই ক্লাসে আসেনি তাই আজকে টপিকে বেশি দীর্ঘায়িত করবো না। কারণ আগামীকাল যারা নতুন ঢুকবে তারা আবার আজকের ক্লাসটা মিস করে যাবে, বুঝতে পারবে না কিছু।
সৌমেন চক্রবর্তী। হ্যালো। আপনি মোটামুটি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটা ক্লিয়ার? ক্লিয়ার। একটু কোনো প্রবলেম আছে, একটু প্রবলেম। ঈশান কোনটা? আমার জায়গায় আমার বাথরুম নেই, কিন্তু আমার দাদার ওনার জায়গায় ঈশান কোন করছে, আমার ঈশান কোন করছে, বাস ওনার জায়গায় ঈশান কোণে ওনার বাথরুম আছে, ঠিক আছে, আমার ঈশান কোন করছে, কিন্তু ওই জায়গাটা ওনার, অসুবিধা নেই কিছু। সিমটম ম্যাচ করছে কি? এখন কিছু বুঝতে পারছি না। তাহলে মিটে গেল। সিমটম যখন ম্যাচ করছে না, মিটে গেল। আমার বিষয় সেটা নয় যে আমরা আমাদের বাস্তবের মধ্যে কি হয়ে আছে না হয়ে আছে, আমার বিষয়টা বিষয় না। আমরা এখানে শিখতে এসেছি, কতটা শিখতে পারছি। হুম। স্যার, যে সিমটম গুলো নোট ডাউন করতে পারেন আপনি, এটা তো রেকর্ডিং করছে স্যার। হ্যাঁ, রেকর্ডিং আছে। হ্যাঁ স্যার, ঠিক 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 স্যার। রেকর্ডিং নিয়ে চিন্তা করা দরকার নেই, রেকর্ডিং আছে, প্রত্যেকে রেকর্ডিং পেয়ে যাবেন। গ্রুপে আমি রেকর্ডিং কিছুক্ষণের মতো দিয়েও দেবো। কিন্তু কথা হচ্ছে যে আমরা কতটা শিখছি। আমরা এখানে নিজেদের বাস্তু তো করা এমন কোনো ব্যাপার না, নিজেদের বাস্তু নিজেই করা যায় যদি আমরা পুরো শিখে নিতে পারি। আর এই ন্যূনতম বেসিক জ্ঞানটা প্রত্যেকটা ব্যক্তির রাখাটা প্রয়োজন, প্রত্যেকের রাখা প্রয়োজন। জীবনে চলার পথে এই বেসিক জ্ঞানটুকু লাগে। আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে যারা বিধর্মী, আমাদের মুসলমান যাদেরকে বলি আমরা, তারাও কিন্তু বাস্তু করায়, এটা আমরা জানি না। তারাও আমাদের ধর্মের লোকেদেরকে ডেকে নিয়ে গিয়ে, বাস্তুবিদদের ডেকে নিয়ে গিয়ে বাস্তু করাচ্ছে। তাহলে বাস্তু আজকে কোন জায়গায় পৌঁছেছে? আজকে যত 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 বড় বড় সরকারি বিল্ডিং গুলো বানানো হচ্ছে, সবটাই কিন্তু বাস্তু মতে বানানো হচ্ছে, বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে বানানো হচ্ছে। বাস্তুর গুরুত্বটা আজকে সেই জায়গায় ধরা হচ্ছে। আগামীকাল আমি দুবাই নিয়ে আলোচনা করবো, যে দুবাই একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা কিভাবে বাস্তুকে ফলো করে। দুবাইয়ের যে পুরো আর্কিটেকচার রয়েছে, সেই পুরো আর্কিটেকচার কিন্তু পুরোপুরি বাস্তু মতে বানানো। আজকে সদস্য সংখ্যা একদমই কমে গেছে, একদমই জিরোর জায়গায়। আচ্ছা, মানসী চক্রবর্তী, আপনি একাই আছেন? আর কেউ নেই? হ্যালো, বলুন। বলছি আর কেউ নেই? হ্যাঁ, আপনি আছেন, আপনাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি, সেই জন্য বললাম। আচ্ছা, আমি আগে শুনে নেবো, পরে বলবো। হ্যাঁ, আগে শুনে নিই সবকিছু, তারপরে বলবো। আপনাকে আজকে এই পর্যন্ত যতটুকু পড়ানো দরকার বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথাও কোনো অসুবিধা হয়নি? না আমি লিখে নিয়েছি। কালকে একটু অসুবিধা হয়েছিল, আজকে একটু বুঝে নিয়েছি। বুঝলাম না। কালকে একটু অসুবিধা হয়েছিল, আজকে অতটা অসুবিধা হয়নি। আজকে একটু যে যে পয়েন্ট গুলো অসুবিধা ছিল লিখে লিখে নিয়েছি আমি। বাহ, ধন্যবাদ। আসলে ক্লাস একটু কথা না বললে মোটিভেশন পাওয়া যায় না। সারাক্ষণ একা একা বকে যাচ্ছিল, হাঁপিয়ে যাই। এটাও ঠিক। তো ঠিক আছে, আজকে আর ক্লাসকে বেশি দীর্ঘায়িত করব না, কারণ আজকে সদস্য সংখ্যা একদম নেমে এসছে নিচের দিকে। হ্যাঁ এবং হ্যাঁ নতুনরা আজকে অনেকে জয়েন করেছিল, লেট হয়ে গেছে, থাকতে পারেনি কোনো কারণে। হুম। তো আগামীকালকে সবাই আসবে ক্লাসে। আগামীকালকে আমরা ডিটেলসে আরো ভালো করে পড়বো এবং নতুন টপিক
নিয়ে আলোচনা করবো ঠিক আগামী। আছে। তো আগামীকাল ক্লাসটা একটু আচ্ছা। দীর্ঘায়িত হতে পারে, আগে থেকে বলে রাখলাম। হুম হুম। সৌমিত্রবাবু কিছু বলতে চাইছেন? সৌমিত্রবাবু কিছু বলতে চাইছেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার ধরুন, হ্যাঁ বলছি স্যার, কারোর ঈশান কোণে সমস্যা আছে, তো সে ওই ঈশান কোণের সমস্যাটাকে বা বাথরুম ছিল, সে বাথরুমটাকে হাঁটিয়ে দিয়ে ওখানে কিছুটা স্ট্রাকচার বাড়িয়ে দিল। তো সেক্ষেত্রে তো আবার তার তো ঈশান কোণটা যেটা আগে ছিল সেটা তো হবে না, তো পরের তো স্ট্রাকচারটা আছে ঈশান কোণ হবে, ধরা হবে। ওটার জন্য ম্যাপ বানাতে হবে, ম্যাপ ছাড়া বলা সম্ভব নয়। হ্যাঁ মানে আগের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার থেকে বাড়িয়ে দিল, তো সেটা তো ওই যে শেষ যে বাড়ালো, ওই যে বাড়ালো ওর তো শেষ দিকটাই থেকে ম্যাপটা শুরু হবে আবার। ম্যাপ ওখান থেকে শুরু হলেও ব্রহ্মস্থান চেঞ্জ হবে না তো? ব্রহ্মস্থান ওখানে থাকবে, কিন্তু ব্রহ্মস্থান ওই চেঞ্জ হবে না। কোণগুলো তো তখন আর হ্যাঁ ব্রহ্মস্থান ঠিক থাকবে, কিন্তু ওই স্থানগুলো তো পরিবর্তন হবে। না, ব্রহ্মস্থান যদি চেঞ্জ না হয় কোনো স্থানের কোনো পরিবর্তন হবে না, যে যেখানে সেখানেই থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ব্রহ্মস্থান থেকে ওই অ্যাঙ্গেলে কিছু রাখা যাবে না, ওই 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 অ্যাঙ্গেল থেকে, ওই ব্রহ্মস্থান থেকে ওই অ্যাঙ্গেল যা পড়ে থাকবে ওই অ্যাঙ্গেলে ওই সব জিনিস রাখা যাবে না। ওটা ওটা ম্যাপ ছাড়া বলা সম্ভব না, বাড়ির ম্যাপ আগে দেখতে হবে, তারপর চক্র বসিয়ে দেখতে হবে, তারপর বলা সম্ভব যে আদৌ বেড়েছে না কমেছে, নাকি একই আছে। আচ্ছা 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 আচ্ছা। বলুন। মেন গেট যদি উত্তর দিকে থাকে অসুবিধা আছে? মেন আমি আগের দিনে বলেছিলাম যে প্রত্যেকটা গেটের 8টা করে ভাগ হয়। সেই 8টা করে আচ্ছা। ভাগের মধ্যে 3 নাম্বার এবং 4 নাম্বার গেটই উত্তম হয়, বাকি গেটগুলো অত্যন্ত ক্ষতিকারক হয়ে থাকে। কেমন? তো ওগুলো হুম আমরা ক্লাসে শিখে যাবো, গেট কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে দেখতে হয় না। হুম। তাহলে বলছি বায়ুকোণটা কি তাহলে পশ্চিম আর দক্ষিণ দিক কোণ করা হচ্ছে? বায়ুকোণ পশ্চিম, পশ্চিম উত্তরের কোন বায়ুকোণ? পশ্চিম আর উত্তরের, তাই তো? তাহলে পশ্চিম উত্তরের কোন? দক্ষিণ আর দক্ষিণ পশ্চিম কোণটা কি হচ্ছে তাহলে? দক্ষিণ পশ্চিম কোন? নৈঋত্য কোণ, যেটা আজকে টপিক ছিল। হ্যাঁ, এটা নৈরিত করে বাথরুম থাকলে প্রবলেম, তাই তো? কোনটা এবারে কোনটা আমাকে বিচার করে দেখতে হবে যে ওটা কত কোন ডিগ্রিতে আছে আর কি, তাহলে ওটা বিচার বোঝা যাবে। থেকে বড় কথা সিমটম মিলছে কিনা, যদি সিমটম মিলে তাহলে তো অবশ্যই হ্যাঁ সেখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তাহলে ওই মনে হচ্ছে ওই বাথরুমটা নরিত করে মধ্যে পড়ছে কিনা সেটা আবার মানে বুঝতে হবে। যদি তা মনে আমাদের হচ্ছে সিমটম মিলে হবে। যায়, যদি আমাদের প্রত্যেকটা সিমটম মিলে যায় তাহলে দেখার কোনো দরকারই নেই, এত নৈরিত কোণে 100% রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই মনে হচ্ছে মানে আমার। আচ্ছা, আচ্ছা। আহেলি বলুন। হ্যাঁ, বলছি যে আমার ওই ছবিটা বের করলে ভালো হয় যে মানে আয়তক্ষেত্রে যে এটা আছে, আয়তক্ষেত্রে যে ভূমি যেটা বাস্তু, ওর সঙ্গে যে সার্কেল করে যে ভাগ মানে কোণের ভাগটা আছে। এইটা না না, চৌক রেক্টাঙ্গেলের উপরে হ্যাঁ হ্যাঁ, এইটা এইটার এই যে ইস্ট এবং ওয়েস্ট, হ্যাঁ ইস্ট এবং ওয়েস্টের যে যে এক্সট্রা ল্যান্ড পড়ে থাকছে, ওগুলো তো কোনো দিকের মধ্যে পড়ছে না ওই অবশ্যই জায়গায়। দিকের হ্যালো, মধ্যে পড়ছে, অবশ্যই দিকের মধ্যে পড়ছে। কিন্তু বাস্তুশাস্ত্র যে সার্কেলটা পড়ছে ওই সার্কেলের যে অগ্নিকোণ আমরা নৈরিতকোণ। আমরা কি পড়লাম একটু আগে, যে বাস্তুর যে শক্তি এনার্জি গঠন হয় বাড়ির দেওয়াল থেকে। তাই এখানে তো কোনো দেওয়াল নেই, দেওয়াল তো এখানে রয়েছে, দেওয়াল তো এখানে। হুম
তাহলে এনার্জি হুম। এখান থেকে তৈরি হবে। এইবার এখান থেকে সোজা করে দেখবো এই যে চক্রটা পড়েছে, এই যে লাইনটা যাচ্ছে, এই লাইন থেকে সোজা করে দেখে নেবো এই জায়গাটা কোন জায়গার মধ্যে পড়ছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছি আমরা, এটা ইএনির জায়গা, মানে পূর্ব ঈশানের জায়গা। এটা পূর্ব ঈশানের মধ্যে পড়ে গেল, এটা পূর্ব দিকের মধ্যে পড়ে গেল, এটা পড়ে গেল পূর্ব অগ্নির মধ্যে। ঠিক এইভাবে এইগুলো তাই সেম সেম ভাবে পড়েছে। হ্যাঁ, মানে যে পুরোপুরি যে অগ্নিকোণ বা ঈশান কোণ ওগুলো তো হচ্ছে না। না, এগুলো পুরোপুরি অগ্নি ঈশান হবে না তো। আর তাহলে ওই যে জায়গাগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে নির্মাণ কার্য যদি করা হয় তাহলে ওই জায়গাগুলোতে কোন পারপাস ইউজ করা যাবে? ঠিক একই রকম যেরকম আমরা করেছিলাম, যদি আমাদের এইখানেতে ঈশান কোণের পাশে আমরা এখানে ঠাকুর ঘর বানিয়ে দিলাম, এই জায়গাতে বেডরুম বানিয়ে দিলাম, অসুবিধা কিছু নেই। এখানে বেডরুম হতে পারে বা স্নান ঘর হতে পারে বা মেন গেটও হতে পারে। তো ঈশান কোণের বেডরুমের ক্ষেত্রে বলা হয়েছিল যে যদি বয়স্ক ঈশান কোণের ক্ষেত্রে বয়স্ক বেডরুম হচ্ছে না, কাপল হলে। হ্যাঁ, এটা তো ঈশান কোণের বেডরুম হচ্ছে না, যদি এখানে হ্যাঁ, বেডরুম তাহলে বানাই। সেটাই তো বলছি, তাহলে যদি ওটা ঈশান কোণ হচ্ছে না কিন্তু ওটা কোন মানে কিরকম জরির ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে, বেডরুম হিসাবে এই উপযুক্ত হবে? ইএনই জায়গাটা হচ্ছে, এটা ফান এন্ড এনজয়মেন্টের জায়গা, এখানে যেই থাকবে সেই খুব ভালো থাকবে। এটা অটোমেটিক্যালি আনন্দের জায়গা না, বলেছিলাম না প্রেগনেন্সির জন্য একটা আদর্শ জায়গা এটা। হুম। আর সেরকম ভাবে অগ্নিকোণে তো মানে রুম করলে তো সেটা তো অ্যাংজাইটির জায়গা এসে যায়, তাহলে অগ্নিকোণের পাশে যে ড্যামটা পড়ে আছে ওইখানে কি মানে কোন পারপাসে ওখানে কি বেডরুম করা যাবে? ওখানে অগ্নিকোণের পাশে যে ব্ল্যাঙ্ক জায়গাটা পড়ে আছে ওটা বাথরুমের জন্য ভালো জায়গা। কিসের জন্য? বাথরুম, টয়লেট। তো অগ্নিকোণের পাশে তো। অগ্নিকোণের পাশে অগ্নিকোণ তো নয় ওটা। আমি ইস্ট সাইড এটার কথা বলছি। হ্যাঁ, আমি ইস্ট সাইডের কথাই বলছি, ইএসির জায়গা যেটা আছে, ইস্ট অফ সাউথ ইস্ট। ওখানে বাথরুম করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে? অগ্নিকোণের পাশে বাথরুম করা যাবে? হ্যাঁ, মানে যদি আমি অগ্নিকোণ আমি এসএসডব্লিউ যদি করতে পারি, আমি যদি 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 আমি এসএসডব্লিউ এই জায়গাতে নরিতকুনের পাশে করতে পারি, তাহলে এখানে কেন করতে পারবো না? আচ্ছা, ওখানেও করা যাবে। হ্যাঁ, এসএসডব্লিউ তো ডিসপোজাল জোন, ডাস্টবিন জোন বলি না তো তাহলে এসএসডব্লিউ। নৈরিত কোণের পাশে যেটা এক্সেস জায়গা থাকছে ওখানেও তাহলে বাথরুম করা যাবে? ওখানে করা যাবে না, এখানে করা যাবে না? ওটা এডুকেশন জোন পড়ে যাচ্ছে তো। বুঝতে পারলাম না, নৈরিত কোণের কথাটা পাশে, কেটে গেল। নৈরিত কোণের পাশে যে ব্ল্যাঙ্ক জায়গাটা পড়ে আছে ওটা ডব্লিউএসডব্লিউ, ওটা হুম। হচ্ছে এডুকেশন জোন। ওখানে বাথরুম বানিয়ে দেওয়া মানে এডুকেশনকে খারাপ করে দেওয়া। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নৈরিত কোণে যদি রান্নাঘর থাকে তাতেও তো প্রবলেম হবে। নৈরিত কোণে রান্না করা যায় না। তাহলে কি হবে? মানে নৈরিত কোণ বলতে চাইছি আমি পশ্চিম আর আমার হচ্ছে দক্ষিণ দিকে ওই মুখ করে যদি রান্না করা যায় প্রবলেম, তাই তো? নৈরিত কোণে রান্নাঘর বাথরুম কিছুই করা যায় না। নৈরিত কোণে বেডরুম করা যায়, স্টোর রুম করা যায়। শোরুম করা যায়। আচ্ছা। তাহলে ওখান থেকে সমস্যা আসবে, তাই তো? অবশ্যই আসবে, প্রতিনিয়ত সমস্যা আসবে, আমরা সেটা বুঝতেও পারবো। আচ্ছা, আচ্ছা। কি হবে গো বলো? হ্যাঁ, কি করবো গো? বুঝলে, কি করবো কথা। তো আজকের জন্য আমি ক্লাস এখানে সমাপ্ত করছি। আগামীকালকে আমরা আরো ডিটেলসে আলোচনা করব এবং বাকি যে টপিকগুলো আমাদের আজকে বাদ পড়ে যাচ্ছে সেই টপিক নিয়ে আমরা আগামীকাল সবার উপস্থিতিতে পড়াশোনা করব। আজকের জন্য এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন নেই তো? তাহলে নিয়ে নেবো আমি। নেই, ঠিক আছে। আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আগামীকাল ক্লাসে সঠিক সময় সবাই জয়েন করবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। শুভরাত্রি। নেটটা স্লো হবে না, ওয়াইফাই আছে তো।
আচ্ছা, এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা তো ভর্তি হয়েছে এমনি। তুই ক্লাস করছো না তো? হ্যাঁ, লিঙ্ক পাঠিয়েছিলিস?